আমন্ত্রণ সবাইকে আর কাবেল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনকে কেন্দ্র করে ঢাকা, খুলনা, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। ঘটেছে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। ফেসিবাদের তীর্থভূমি আখ্যায়িত করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর আগে ছাত্র জনতার ব্যানারে আজ রাত ৯টায় ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিলে ডাক দেওয়া হয়। এদিকে ছাত্র জনতার বিপুল আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার ৬ মাস পূর্ণ হলো আজ। এই ৬ মাসে নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন খাতের সংস্কারে ১৭টির মতো কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে ৬ সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের আলোচনায় ঐক্যমত্যের ভিত্তিতে যে জুলাই সনদ তৈরি হবে তার বাস্তবায়নের উপরে আগামী জাতীয় নির্বাচনের সময় নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এমন এক বাস্তবতায় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় স্বৈরাচার পতনের ৬ মাস, গণতন্ত্র কতদূর। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, গণ অধিকার পরিষদের মুখপাত্র সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শাকিল আহমেদ, রাজনৈতিক বিশ্লেষক ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার ডাক্তার জাহিদুর রহমান এবং দৈনিক প্রথম আলো যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হাসান। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাকেও জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আজকের যে আলোচ্য বিষয়, যে বর্তমান সরকারের ৬ মাস পূর্ণ হলো, গণতন্ত্র এবং সংস্কারের প্রেক্ষাপটে আপনার যা ভাবনা রয়েছে একজন সচেতন নাগরিক হিসাবে, আমরা সম্মানিত আলোচকদের আলোচনার শোনার পাশাপাশি আপনাদের কথাও শুনতে চাই। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন রাখতে পারেন, আপনার ভাবনাগুলো আমাদেরকে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। শুরুতে শাকিল আহমেদ, আপনার কাছে আসতে চাই যে আসলে এই ধানমন্ডি ৩২ নম্বরে যে বিক্ষুব্ধ ছাত্র জনতার যে হামলা, সেই প্রেক্ষাপট এবং তার সূত্র ধরে দেশের অন্যান্য বেশ কয়েকটি জায়গাতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজকে যে ৩২ নম্বরে যে ঘটনাটি ঘটলো, আমরা গণমাধ্যমে পড়েছি বা শুনেছি, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আজকে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাষ্য কী বা আজকে হামলার পেছনের কারণ কী? ধন্যবাদ আপনাকে। প্রথমে বলতে চাই যে আজকের যেই ৩২ নম্বরে ছাত্র জনতার হামলা কিংবা সেখানে ছাত্র জনতার যেই উপস্থিতি, এটি কিন্তু স্বৈরাচার ফ্যাসিস্ট পতনকৃততে শেখ হাসিনা তার যেই অনেক বেশি তার কথাবার্তা কিংবা তাদের যেই উপরন্তু মানুষের প্রতি ক্ষোভ দেখাচ্ছে, তারই কিন্তু একটা বহিঃপ্রকাশ। আপনারা দেখেন যে ৩৬ জুলাই কিংবা ৫ আগস্ট যখন আওয়ামী লীগের পতন হলো এবং ফ্যাসিজমের পুরো দলের নেতারা পালিয়ে গেলেন, তারপরে কিন্তু উচিত ছিল তাদের যে তারা চুপ থাকবে কিংবা জনগণের কথা বলবে। কিন্তু দেখেন, তারা কিন্তু কোনো প্রায়শ্চিত্তবোধ নেই, তাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই, বরং অপরাধবোধ নেই, বরং তারা থ্রেট করে যাচ্ছে মানুষকে। তারা তাদের ভাষ্য দিয়ে যাচ্ছে যে তারা সঠিক, ছাত্ররা ভুল, জনতা ভুল। আজকে আপনারা দেখেছেন যে শেখ হাসিনা কিন্তু সেই ইন্ডিয়াতে বসে ছাত্রর উদ্দেশ্যে নাকি বক্তব্য দিবে, অথচ এই ছাত্ররাই কিন্তু আন্দোলন করে তাকে পতন ঘটিয়েছে। ছাত্রদের জনতার বক্তব্য হচ্ছে যে যেই ৩২ নম্বর, এখানে নানান শহীদের রক্ত লেগে আছে। এই ৩২ নম্বরকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ তাদের এক ধরনের ম্যানিফেস্টো তৈরি করেছিল। তাই এখান থেকেই আওয়ামী লীগের কবর রচনা করতে হবে। মানে তিনি ভারতে আছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সাবেক, তিনি ভারতে আছেন, সেখানে বসে যে রাজনৈতিক কর্মকাণ্ড, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি তো নিয়ন্ত্রণ করা খুব কঠিন, কিন্তু ভারতে বসে তিনি এই ধরনের মন্তব্যগুলো করছেন, এটা কি বিশেষ কোনো পরিস্থিতি ইঙ্গিত করে কিনা? অবশ্যই আমরা তো মনে করি যে উনি বাংলাদেশে এক ধরনের সিভিল ওয়ার তৈরি করতে চাচ্ছেন, কিংবা বাংলাদেশের মানুষকে উনি ঠেলে দিতে চাচ্ছেন যে এক ধরনের ষড়যন্ত্রের মধ্যে। এখানে আরেকটি কথা বলতে চাই যে যারা আওয়ামী লীগ করেন তাদের প্রতি কথা হচ্ছে যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, শেখ পরিবারে কিন্তু কেউ বাংলাদেশে নেই, সবাই পালিয়ে গেছেন, সবাই নিরাপদে আছেন। কিন্তু তাদের যেই অপরন্তু লাফালাফি কিংবা অপরন্তু যে কথাবার্তা, এটি কিন্তু আওয়ামী লীগের যে একদম গ্রামের মানুষটি, তাকে কিন্তু বিপদে ফেলছে। আমরা কিন্তু অবশ্যই অনিরাপদ করছি। আমরা কিন্তু অনেক সম্প্রীতি মেনটেন করছিলাম। দেখেন, ৫ আগস্টের পরে বাংলাদেশের কোথাও তেমন কোনো গ্রাম অঞ্চলে বা নর্মাল শহরে কিন্তু খুব প্রবলেম আমরা দেখি নাই, কিংবা ছাত্র জনতা আওয়ামী লীগের গ্রামের কোনো মানুষকে কিন্তু খুব বেশি আহত করেনি, খুব স্পেসিফিক বড় মানুষকে ছাড়া। সেখানে আওয়ামী লীগের কিংবা শেখ হাসিনার আজকের কর্মকাণ্ড গ্রামের সে মানুষকে কিংবা একদম ছোট ছোট নেতাদেরকে কিন্তু নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে। কোনো লেসন ডেভেলপ করবে আজকের পর থেকে?
আমি তো মনে করি লেসন নেওয়া উচিত, কিন্তু আওয়ামী লীগ তো সন্ত্রাসীদের দল, তারা নিবে কিনা জানি না। অসংখ্য ধন্যবাদ। আসছে যে ফারুক হাসান, আপনার কাছে যে 32 নম্বরের যে ঘটনা, যেটি শাকিল আহমেদ বললেন যে এর পিছনের প্রেক্ষাপট এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে যে বক্তব্য, পাশাপাশি সরকারের 6 মাস পূর্ণ হলো, যে গণতন্ত্রের এবং সংস্কারের লক্ষ্যে যে সরকারের যাত্রা, সেই অগ্রগতি কতটুকু দেখছেন? ধন্যবাদ। আসলে দেখুন, ধানমন্ডি 32 নম্বর নিয়ে আমাদের আজকে যতটা আমরা আগ্রহ নিয়ে কথা বলছি, বা এটা নিয়ে একটা দেশব্যাপী যে জনগণের মধ্যে একটা উদ্গ্রীব আকাঙ্ক্ষা, এটা আসলে এতটা থাকা আমি মনে করি যৌক্তিক কোনো কারণ নেই। কারণ ধানমন্ডি 32 আমরা জানি যে 1975 সালের যে একটি নারকীয় হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের পরে এই বাড়ি নিয়ে জনমনে একটা আবেগ, জনগণের মধ্যে একটা ধরেন যে সিম্প্যাথি তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবিক অর্থে 75 পরবর্তী সময়ে এই বাড়িটি আমি মনে করি ফ্যাসিবাদের হেডকোয়ার্টার হিসাবে আওয়ামী লীগ এটাকে প্রতিষ্ঠা করেছে। এবং এই বাড়িতে বসে আমরা দেখেছি যে জনগণের বুকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, এই বাড়িতে বসে জনগণের বুকে মানে গুলি চালিয়ে জনগণকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে এই বাড়িটি নিয়ে আসলে খুব একটা আগ্রহ থাকার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আজকে দেখেন, আজকে ধানমন্ডি 32 এই বাড়িতে ছাত্র জনতা সেখানে গিয়ে এটাকে ভেঙে ফেলা কিংবা এটাকে একবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, করতেই পারেন। এই বাড়িটির বিগত 17 বছরে বিশেষত্ব কি, বা এই বাড়িটি নিয়ে বিগত 17 বছরে আওয়ামী লীগ জনগণের কাছে কি এমন ঐতিহাসিক দিক দিয়ে উপস্থাপন করতে পেরেছে যে এই বাড়িটি সংরক্ষণ করা দরকার, এই বাড়িটি টিকে রাখা দরকার, এমন কিছু কি আসলে বিগত 17 বছর ধরে আওয়ামী লীগ করতে পেরেছে? আমরা বরং দেখেছি বিগত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এই বাড়িটিকে তার একটা পূজার মণ্ডপ হিসাবে এটাকে প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে যায়, যেমন মানে এটা আসলে ধর্মীয় দিক থেকে আমি বলছি না, সেখানে গিয়ে এক প্রকারের মানে পূজার মতো যে বাড়িটিকে তারা পূজা করে, আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা একসময়ের যিনি ছিলেন শেখ মুজিবুর রহমানকে তারা সেই দিক দিয়ে কিন্তু দেখে আসছে ওই বাড়িতে সংস্কার। এবং সেই জায়গা থেকে আমরা বলতে পারি আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভ, যে ঘৃণা, এই ঘৃণার চূড়ান্ত বহিঃপ্রকাশ আজকেও মানুষ দেখিয়ে দিচ্ছে এবং দেখিয়ে যাচ্ছে। সংস্কার এবং নির্বাচনের 5ই আগস্টে এই ঘটনাটি ঘটা দরকার ছিল। 5ই আগস্টে ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলো অনেকটাই উদারতা দেখিয়েছে, অনেকটাই আওয়ামী লীগের প্রতি তারা নমনীয়তা দেখিয়েছে। আসলে আওয়ামী লীগ বিগত 15 বছরে যে পাপ করেছে, এই পাপের 5% প্রায়শ্চিত্ত তারা করতে পারে নাই, 5%ও তারা পায় নাই। সেই জায়গা থেকে আমাদের পরিষ্কার বক্তব্য, আওয়ামী লীগ তাদের যে পাপ, তাদের যে অপরাধ, এই অপরাধের শাস্তি তাদের পেতেই হবে। এই শাস্তি তারা যতদিন না পাবে ততদিন জনগণ আসলে ক্ষান্ত হবে না, থেমে থাকবে না। সংস্কার এবং নির্বাচনে কতদূর অগ্রগতি দেখছেন? আসলে দেখুন, আমরা শুরু থেকেই বলে আসছি আমরা সংস্কার চাই, তারপরে নির্বাচন। কিন্তু বাস্তবিক অর্থে এই সরকারের কাছে জনগণের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা, জনগণের যে ডিমান্ড, সেই ডিমান্ড আসলে এই সরকার কতটুকু পূরণ করতে পেরেছে তা ইতিমধ্যে আলোচনা সমালোচনার মাধ্যমে আমরা কিন্তু পরিষ্কার হয়ে গেছি। আমরা আসলে যে কাঙ্ক্ষিত সংস্কার এই সরকারের কাছে আশা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম, তারা তার মানে কিয়দংশও পূরণ করতে পারে নাই। বিকজ এই সরকারের বর্তমান যে ফিটনেস, যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি দিয়ে আসলে জনগণের কাঙ্ক্ষিত সংস্কার তারা কোনোভাবেই করতে সক্ষম হবে না। এখন আমাদের এই জায়গায় ফিটনেস শব্দটাই বললেন। জি প্লিজ। জি হ্যাঁ, অবশ্যই ফিটনেস বলতে আমি শারীরিক কোনো ফিটনেসের কথা বলছি না। মানে এই সরকারের যে আকার এবং এই সরকারের উপদেষ্টা পরিষদের যে দক্ষতা, অভিজ্ঞতা, সেই বিষয়টিকে আমি মিন করেছি। সেই জায়গা থেকে আজকে আমরা একবার স্পষ্ট দেখতে পাচ্ছি এই সরকারের অভিজ্ঞতা, দক্ষতা এবং এই সরকারের উপদেষ্টা পরিষদের দেশ পরিচালনার যে একটা মানে সক্ষমতা, সেই বিষয়ে আমরা একবারেই বলতে পারি জনগণের কাঙ্ক্ষিত সংস্কার এরা কখনোই করতে পারবে না। এই কাঙ্ক্ষিত সংস্কার না করার পিছনে তাদের যে দুর্বলতা, এই দুর্বলতা স্পষ্ট, এবং এই দুর্বলতা কাটিয়ে উঠতে আমরা জনগণ এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এই সরকারকে অসংখ্য সাজেশন দিয়েছি, পরামর্শ দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এই সরকার রাজনৈতিক দলগুলোর সেই কাঙ্ক্ষিত যে পরামর্শ, যে অ্যাডভাইস, সেটা তারা আজ পর্যন্ত আমলে নেয় নাই। আমরা এই সরকারকে বলেছিলাম আপনাদের এই ফিটনেস নিয়ে জনগণের কাঙ্ক্ষিত সংস্কার আপনারা করতে পারবেন না, দ্যাটস ওয়াই আপনাদের উচিত এই উপদেষ্টা পরিষদ অনতিবিলম্বে সংস্কার করে এটাকে একটা জাতীয় সরকারের রূপ দেওয়া। কিন্তু তারা সেই জাতীয় সরকারের রূপান্তর করতে গিয়েও তাদের মধ্যে একটা নমনীয়তা আমরা লক্ষ্য করেছি। এবং কোন আমরা তো এই আলোচনা শুনেছি যে সরকার, আমরা তো এটা শুনেছি সরকারের গণমাধ্যমে যে এই আলোচনাটি হয়েছে যে সরকার একটা জাতীয় সরকারের পথে হাঁটতে চায়, কিন্তু কোন কোন রাজনৈতিক দলের কারণে সেটি হচ্ছে না। তারা এই জায়গায় তো আমাদের প্রশ্নটি, মানে সেই প্রশ্নটি আপনার কাছে আমি জানতে চাই। সরকারের পক্ষ থেকে এই ধরনের একটা বক্তব্য বারবার মিডিয়াতে আসছে, তারা বলতে চাচ্ছেন দুই একটি রাজনৈতিক দল আসলে চায় না। কারা তারা? হ্যাঁ, এই বিষয়টি বা এই
বক্তব্যটি পরিষ্কার করবে সরকার এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা, যারা বলছে একটি রাজনৈতিক দল আমাদেরকে চাপ দিচ্ছেন, তারা জাতীয় সরকার গঠন করতে দিতে চাচ্ছেন না, তাহলে আপনারা পরিষ্কার করেন জনগণের সামনে কারা সেই রাজনৈতিক দল, কারা চাচ্ছে না জাতীয় সরকার গঠন হোক, তাহলে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো। তারা তো সেই বিষয়টি পরিষ্কার করছে না। যদি পরিষ্কার করে কথা বলতে পারবেন। অফকোর্স জনগণের ডিমান্ড, আমরা কিন্তু বারবার বলেছি জনগণ রক্ত দেয় নাই এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, জনগণ চেয়েছিল একটি বিপ্লবী জাতীয় সরকার, কিন্তু আমরা সেই জনগণের কাঙ্ক্ষিত বিপ্লবী জাতীয় সরকার পাই নাই, এবং এই না পাওয়ার পিছনে কারা দায়ী সেটাও স্পষ্ট, কিন্তু সরকারের পক্ষ থেকে তারা স্পষ্ট করছে। এ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ আপনাকে ফয়েজ আহমেদ। আসতে চাই যেটি ফারুক হাসান বললেন যে আসলে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে জনগণের যে প্রত্যাশা এই সরকারের কাছে সেটি তারা পূরণ করতে পারছেন না, এবং সেই সাথে সরকারের যে কর্মদক্ষতা এই 6 মাসে তাদের যে পারফরমেন্স সবকিছু মিলে ফারুক হাসান যে বিশ্লেষণ করলেন কেন পারছে না আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি তো সরকারের সাথে আছেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমি আপনার এই প্রসঙ্গে আসার আগে ধানমন্ডি 32 নম্বর সম্পর্কে একটু মনে হয় এটা বলা প্রয়োজন। হঠাৎ করে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, হঠাৎ করে 32 নাম্বারই বা কেন? আপনি দেখুন, আজকে পালিয়ে যাওয়া স্বৈরাচার হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে সে বক্তব্য রাখবে, এই বক্তব্যটা অর্গানাইজ করেছে একটি টেলিগ্রামের গ্রুপ দিয়ে। সেই গ্রুপটির নাম হচ্ছে 32 নাম্বার। সুতরাং ওই 32 নাম্বার কথাটা বলে ওখানে একটা উস্কে দেওয়া হয়েছে আসলে। সে কারণেই হয়তো ছাত্র জনতার টার্গেটে পরিণত হয়েছে 32 নাম্বার, একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। সেটাই এটা আমার কাছে মনে হওয়া যে কি কারণে 32 নাম্বারই হঠাৎ 32 নাম্বারের কর্মসূচি আপনারা হঠাৎ করে দিয়েছেন, সেজন্য হয়তো হতে পারে। আর সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে কথা শুরু হয়েছে, এটা খুবই ইতিবাচক দিক। সংস্কারের যেই আমার ভাই বলছেন যে প্রত্যাশা, সেইটা এই সংস্কারের যে প্রত্যাশাটা নানান স্তরের মানুষের কণ্ঠ দিয়ে ব্যাপকভাবে এখনো আসছে, এটাকেও আমি ইতিবাচক মনে করি, ইতিবাচক দিক। আপনি দেখুন সবকিছু ইতিবাচকভাবে দেখছে। এখন সরকার তো ইতিবাচকভাবে দেখবে না কেন? উনি যেটা বলছে গঠনমূলক বলছে, তো অসুবিধা কি? এটা তো হাসিনার সরকার না যে সবকিছু ডিনাই করে দিবে, এটা তো সেই প্রবণতা দেখালে চলবে। কিন্তু আবার বলছে কিন্তু পরিবর্তন দেখছে না। হ্যাঁ, বলছে পরিবর্তন দেখছে না, বলছে তারপরে ওষুধ খাচ্ছি কাজ হচ্ছে না, আরেকটু খেতে হবে, অসুবিধা কি? এটা তো বলবে, অসুবিধা নেই তো। এটা বলবে না কেন? এই যে বলতে পারবে না, এই ধরনের প্রবণতা থাকার তো কোনো কারণ নাই। আপনি যদি খেয়াল করেন, জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে প্রফেসর ইউনূস বলেছেন যে আপনারা আমাদের সমালোচনা করুন। উনি তো ওটাকে রেসপন্স করছে, উনি তো দায়িত্বশীল নাগরিক হিসেবে কাজ করছে, দায়িত্বশীল রাজনৈতিক হিসেবে কাজ করছে। এখন যে সমালোচনা বা ভুল ত্রুটি কথা বলছে সেটি আপনারা আমলে নিচ্ছেন কিনা? আমলে নিচ্ছি, অবশ্যই আমলে তো নেওয়ার জন্যই ওনারা বলছে। যতটুকু সরকারের সক্ষমতা আছে, উনি বলেছেন সক্ষমতা যতটুকু দিয়ে পারছে করছে। এখন সংস্কারের যে বিষয়টা, সংস্কার তো মানুষ চায়। এখন উনি ধরেন কথার কথা চাইলো যে এই যে ক্যাডার বৈষম্য, ধরেন আপনি জনপ্রশাসন সংক্রান্ত সংস্কার, এটা দূর করতে হবে। এটা বলে ফেলার মধ্যে দিয়ে একটা দাবি উত্থাপিত হয়, এবং বলে ফেলাটা খুব, যদি আমি ন্যারোভাবে বলি, যে সহজও, কিন্তু এই প্রক্রিয়াটা কি হবে সেটা একটা সাজেশন দরকার আছে। তো সেই জন্যই তো সংস্কার কমিশনগুলি গঠন করা হয়েছে। সেই সংস্কার কমিশনগুলি একে একে 6টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন দিয়েছে। ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনও গঠন হয়েছে। সেই জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলির সঙ্গে বসবে এই সংস্কার প্রস্তাবগুলি নিয়ে। সংস্কার প্রস্তাবগুলি ইতিমধ্যে নানান ধাপে ভাগ করা হয়েছে, কোনটা এখনই করা সম্ভব, কোনটা করার ক্ষেত্রে কোনো আইনগত পরিবর্তন আনার প্রয়োজন নেই কিন্তু সংস্কার করা সম্ভব, কোনটা করতে গেলে সংবিধানে হাত দিতে হবে না, সেটা কিভাবে করা সম্ভব। এই সংস্কার এই যে কমিশনগুলোর গঠন এবং তাদের কার্যক্রম নিয়ে ফয়েজ আহমেদ, রাজনৈতিক দলগুলো যে কথা বলছে সেটা আপনি জানেন, আপনি এর আগে কথা বলেছেন। আবার নতুন করে আলোচনা এসেছে যে নির্বাচনকে দীর্ঘায়িত করার ক্ষেত্রে এত ধাপ অনুসরণ করা হচ্ছে, এই এতগুলো ধাপ শুরু থেকেই একেবারে সম্পন্ন করা সম্ভব হতো, বা সেই সুযোগটা আছে রাজনৈতিক দলগুলোর? না, কোনো অসুবিধা নেই তো। আপনি রাজনৈতিক দলগুলি বলছে, ধরেন আমার ভাই পলিটিক্স করে, জি, আবার আজকে দু একটা রাজনৈতিক দলেরও বক্তব্য শুনেছি, অনেক ধাপ আছে। তো আপনারা প্রথম ধাপে যখন বৈঠক হবে বলে দিবেন সব মিলে যে সংস্কারের প্রয়োজন নেই, বলে দিবেন, প্রথম ধাপে বলে দিবেন, আপনার কাজে গিয়ে যাবে। সংস্কারের প্রয়োজন যখন আপনি বলবেন প্রয়োজন নেই, পলিটিক্যাল পার্টিগুলি এই জায়গায় ঐক্যমত্যে আসবে, তারপরে নির্বাচনের প্রস্তুতি শুরু হবে, যে অবস্থা আছে সে অবস্থায়। ধরুন আলোচনার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো যদি বলে, কিন্তু না, এটা প্রধান উপদেষ্টার বক্তব্য যে আমি যেই সংস্কারের প্রস্তাবগুলি আসবে সেই প্রস্তাবগুলি পলিটিক্যাল পার্টিগুলির সামনে উপস্থাপন করব। তারা যদি বলেন যে এতটুকু সংস্কারের প্রয়োজন আছে, সে ততটুকু হবে, যতটুকু দরকার নেই ততটুকু হবে না। এটা জাতির কাছে পরিষ্কার বক্তব্য ওনার। বলেন কোনো সংস্কার দরকার নেই, সংস্কার করব না, নির্বাচন দিয়ে দেব। আমি জাস্ট ওনাকে ইকো করলাম, আমি ওনার বক্তব্যটা রিপ্রোডিউস করলাম।
সো এই জায়গায় কনফিউশনের কোনো কারণ নেই। তাহলে সেক্ষেত্রে দায় থাকবে কার? এই যে সংস্কার যদি সেরকম হয়, আমি বলছি পলিটিক্যাল পার্টিগুলি সিদ্ধান্ত নিবে ঐক্যমত্যের ভিত্তিতে, সেই ঐক্যমত্যের দায় থাকবে। আচ্ছা, দায় তো আপনাকে নিতে হবে। আপনারা যদি সবাই মিলে আমরা এই টেবিলে যে কজন বসে আছি সবাই যদি একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি, সেই সিদ্ধান্তের দায় তো আমাদেরকে নিয়েই সেই সিদ্ধান্তে আসতে হবে। এখন আপনি নাগরিকের স্পিরিটের কথা বলছেন, আপনি এখানে 17 বছরে যেই জঞ্জাল তৈরি হয়েছে শুধু তো তা না, সংস্কার মানে কিন্তু আপনার বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকে যে সমস্ত জিনিসগুলিকে নন ফাংশনাল করে রাখার ব্যবস্থা হয়েছে। ধরুন একটা সিম্পল বললাম, ন্যায়পাল আমাদের সংবিধানে আছে, কোনো সময় কি গঠিত হয়েছে সেটা? ন্যায়পালটা কিভাবে করা যায়, সংবিধানে যেটা বাধ্যবাধকতা আছে সেটা হয়নি কখনো। সেটা সংবিধানে আছে, কিন্তু ন্যায়পাল আসলে দেখতে কেমন হবে আমরা তো দেখি না এখন। হ্যাঁ, কখনো হয় নাই। তো সেটার জন্য তো একটা সুনির্দিষ্ট আইডিয়া নিয়ে, সুনির্দিষ্ট একটা আইডিয়া থাকবে, সেগুলি নিয়ে কাজ হচ্ছে। একটা ধরনের আমরা তাড়াহুড়াও যেমন মানুষের মধ্যে দেখি, আবার মানুষের মধ্যে এটাও দেখি সে সংস্কারগুলি খুব জরুরি, এগুলি করাও দরকার। সুতরাং সিদ্ধান্তগুলি এই সরকারের না। এই জায়গায় আপনি নির্বাচন বিলম্বিত হওয়ার যে কথাটা বলছেন, আমি একই সঙ্গে বলে দিই আপনাকে, রাজনৈতিক দলগুলো বলছে। হ্যাঁ, আপনি আপনার বক্তব্যটা আপনি রাজনৈতিক দলগুলিরই বলছেন। আমি আপনাকে বলে দিই, প্রধান উপদেষ্টা যেই বক্তব্যটা দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে নির্বাচন এই হলে ডিসেম্বরে, আর নয়তো আগামী বছরে আরো কিছু সময় লাগতে পারে, সেটা আগামী 26 জুন, হ্যাঁ জুনের মধ্যেই, জুনের মধ্যেই। তো আমার মনে হয় এখন নির্বাচনটা ঠিক কখন হবে এই সিদ্ধান্তটা পলিটিক্যাল পার্টিগুলির, সরকারের না। কি হলে কখন এটা উনি বলে দিয়েছে, রাজনৈতিক দলগুলির সিদ্ধান্তে আসতে হবে যে আমরা এই জিনিস চাই, এটা দিয়ে এখন সম্ভব, আমরা এই জিনিস চাই না, দরকার নেই, হবে না। ফয়েজ আহমেদ, অসংখ্য ধন্যবাদ। আর আলোচনা শুনবো নীলুফার চৌধুরী মনিয়াপা। আসতে চাই যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিলে রাজনৈতিক দলেরই সিদ্ধান্ত কখন নির্বাচন হবে, অর্থাৎ আপনারা সংস্কার চাইলে মানে ভালো করে পরিপূর্ণভাবে সংস্কার চাইলে নির্বাচন দেরিতে হবে, আর যদি অল্প সংস্কার চান নির্বাচন খুব অল্প সময়ের মধ্যে হবে। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। একটা শ্লোক ছিল, বলা আছে যে সারা রাত রামায়ণ পড়ে সকালে বলে সীতাকার বাপ। এই যে 6 মাস 7 মাস চলে গেল, 7 মাসে পড়ে গেল, এখন যদি প্রশ্ন আসে এখন যে রাজনীতিবিদরাই ঠিক করবে কি হলে কখন নির্বাচন, এরকম সংস্কার দরকার আছে কি নেই, এই কথাটা তো চিফ অ্যাডভাইজার তো এটা সংস্কার যখন শুরু করলেন তখনই রাজনীতিবিদদের নিয়ে বসলে ভালো হতো না? তখনই যদি কথাটা বলতেন যে আপনারা কতটুকু সংস্কার চান, এই যে ভেতরে কথা পেঁচিয়ে পেঁচিয়ে ভেতরে ঢুকিয়ে রেখে তারপরে বললে তো কোনো লাভ হবে না। কতটুকু সংস্কার চান, কতটুকু নির্বাচন চান। যখন বিএনপি বলল যে ফার্স্ট খুব সম্মানের সাথে বললেন বিএনপি থেকে যে এইটার মানে যৌক্তিক একটা সময়, তো যৌক্তিক সময় কি 7 মাস পার করে দিয়ে তারপরে বলা যে আপনি কি চান? তো তারপরে যখন কথার উত্তর আসলো না, তারপরে বলল যে রোডম্যাপ, তারপরেও যখন কথার উত্তর আসলো না, তারপরে বলল নির্বাচনের দিন তারিখ বা সময়। তো এই যে স্টেপ বাই স্টেপ এখন নির্বাচন নিয়ে যতটুকু আলাপ সরকারের পক্ষ থেকে হয়েছে, চলে গেছে, আপনারা সন্তুষ্ট কিনা? আমরা তো অবশ্যই সন্তুষ্ট না। সন্তুষ্ট হলে তো এত কথা আসতো না। আমরা বা আমাদের মতো কোনো রাজনীতিবিদরা সন্তুষ্ট না। বাংলাদেশের গণতন্ত্র মুখ থুবড়ে পড়ে যাওয়া অনেক বছর যাবত, যে গণতন্ত্রকে উদ্ধার করার জন্য একটা আপনার ইন্টারিম গভর্নমেন্ট এসে বলতে পারতো যে আপনারাই আমাকে সাজেশন দেন, আমি কিভাবে কাজ করলে এই দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য আপনাদের কাজ করতে পারবেন। সেটা তো সরকার বলেছে, আপনাদের সহযোগিতা চেয়েছে তো সরকার। আপনারা সহযোগিতা ব্যক্ত করেছেন। সহযোগিতা চাইলো, আমি এই কথাটা বারবার আসে, বারবার বলি। প্রথমে সরকার কখন চিন্তা করলো যে দলগুলোর সাথে বসা যায়, যখন যেই দিন থেকে সরকারের সংস্কার নিয়ে কাজ করার কথা, সংস্কারের কাজ শুরু করার কথা 1 অক্টোবর 2024, তখন সরকার বলে ফেললো থুক্কু আমি তো ভুলে গিয়েছিলাম, আগে তো বসতে হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। তখন কাজ বাদ দিয়ে রাজনীতিবিদদের ডাকা হলো, ডেকে কি বলা হলো, হাই হ্যালো বলতেও তো 20-25 মিনিট 15 মিনিট লেগে যায় একটা দুইটা দলের সাথে। তখন আপনার 2-3টা দল একখানে করে 10-15 মিনিট করে সময় ক্ষেপণ হলো, কোনো কাজ হলো না। আমরা এটা করতে চাই, আচ্ছা ঠিক আছে করবেন। রাজনীতিবিদদের না জিজ্ঞেস করলে তো রাজনীতিবিদরা গায়ে পড়ে বলবে না, কারণ এত যুদ্ধের পরে, এত শহীদের পরে, এত রক্তের পরে একটা সরকারকে যখন ছাত্ররা বসিয়েছে তখন আমাদের কোনো প্রতিবাদ ছিল না। আমাদের কথা যাই হোক না কেন, ভিক্ষা চাই না কুত্তা খাদাও, আমাদের কথাটা এই জায়গায় ছিল। এবং আমাদের যা সহযোগিতা করার নেপথ্যে আমরা তার বিন্দু মাত্র কম করি নি, বিন্দু মাত্র না।
আমরা বুঝিয়েছি হ্যাঁ আমাদের কিন্তু আবার ছেলেমেয়েরা এইসব কিছু রাজনৈতিক করেছে। ময়দানে তো আপনাদের বিরুদ্ধে নানা আলোচনা আছে যে আপনারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চান, অস্থিরতার ক্ষেত্রে আপনাদের তৃণমূলের নেতাকর্মীদের আমরা অস্বীকার করিনি। আমি আপনাকে বলি দ্রুত সময়ের মধ্যে না, আমরা রোড ম্যাপ চেয়েছিলাম আপনার কতটুকু সময় লাগতে পারে, আমরা যৌক্তিক সময় দিয়েছিলাম, আপনারা তখন তারা কিছুই বলে নাই, রহস্যজনকভাবে চুপ করেছিল। এখন মনে করেন আমাদেরকে অনেক কটাক্ষর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যেতে হয়েছে, যেতে হয়তো হবে। এখন কটাক্ষ যেটাই বলুক না কেন, আমাদের ছাত্ররা যখন করে তখন আমরা মাইন্ড করি না, এরা আমাদের সন্তানের মতো, এরা অনেক কিছু এরা না বুঝে অনেক বড় রিস্ক নিয়েছে, যে রিস্কটাকে আমরা মনে প্রাণে আমরা সম্মান করি। বাট ওদের পেছনে তো কেউ আছে যারা তাদেরকে শিখিয়ে দেয়। মাস্টার মাইন্ড যেভাবে বলে, এটা কিন্তু মেন মাস্টার মাইন্ড না, আসল মাস্টার মাইন্ড কিন্তু নেপথ্যে এখনো জানা বাইরে। জানতে পারেননি আপনারা? আমরা না, শুধু বাংলাদেশের মানুষ অনেক সময় এরকম আছে না যে আমি বাতাসে জীবন ধারণ করি, কিন্তু বাতাস কেমন আমি কিন্তু জানি না, বাতাসের ঝাপটা যখন আসে আমি বুঝি। তো এরকম মাস্টার মাইন্ড, অরিজিনাল মাস্টার মাইন্ড আপনার কি মনে হয় যে যাদের নাম বলেছে তারা মাস্টার মাইন্ড? কিভাবে, হাউ? আমি তো ছাত্র রাজনীতি করতে করতে এই পর্যন্ত না, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, আপনারা যদি এখনো বলেন যে মনি আপা যে পিছনে কারা আছে সেই পৃষ্ঠপোষকদের আপনারা খুঁজে পাচ্ছেন না, তাহলে কি বড় ধরনের একটা গবেষণা প্রয়োজন? আমি গবেষণা অটোই একটা সময় বের হয়ে আসে, কোনো কিছুই গোপন থাকে না। শেখ হাসিনা এত অপরাধ করেছে, একটাও কি গোপন ছিল? আচ্ছা, আজকে যে ঘটনাটা ঘটছে, শেখ হাসিনার এটা একটা খোলস চেঞ্জের জন্য সব ছাত্ররা প্রতিবাদ করছে। খোলস, এটা কিন্তু মাইন্ডসেট না। মাইন্ডসেটটা যেটা ছিল, আমি এই জায়গাটায় আসি যেটা নিয়ে আপনি শুরু করেছিলেন, মাইন্ডসেটটা তার বিচার করা, তার সভাসদবর্গের বিচার করা। প্রত্যেকটা সভাসদবর্গ কিভাবে চলে গেল পালিয়ে, হাতের ফাঁক দিয়ে 6 মাস 8 মাসে চলে গেল, 7 মাসে চলে গেল, কেউ আমরা বুঝতে পারলাম কিন্তু ধরতে পারলাম না কার জন্য চলে গেল, কার আঙ্গুলি হেলনে চলে গেল। সেটা না করে আপনারা ওই যে কয়টা ইট দাঁড়ায় আছে, ইট ভাঙলাম, খালেদা জিয়ার বাড়ি ভাঙছে, সেখানে 75 তলা বিল্ডিং হয়েছে, তো কি হয়েছে, এখানে আবার মসজিদ হবে, মন্দির হবে, গির্জা হবে, পেগুড়া হবে, অথবা আরো 50 তলা বিল্ডিং হবে। এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হলো যারা আমাদের সঙ্গে এতটা টর্চার করে, এত কারি টাকা নিয়ে চলে গেল, বাংলাদেশে এখন অর্থভাবে কষ্টভাবে মুখ থুবড়ে পড়ে আছে, সেটার আমরা কোনো কিছু করতে পারি না। আমাদের কাজই হয় না, শব্দগত এই শব্দ। আরো কিছু প্রশ্ন আপনার কাছে আছে এবং আরো আলোচনা শুনবো, তবে পরবর্তী পর্যায়ে শুনবো। মনে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে আসতে চাই যে আসলে সংস্কার নির্বাচনের এই প্রসঙ্গ কতটুকু অগ্রগতি হয়েছে সেই আলোচনা তো আছেই, কিন্তু যে মৌলিক প্রত্যাশা সরকারের কাছ থেকে সেটি ফারুক হাসান বললেন, মনি আপা বললেন, তার প্রেক্ষাপটে ফয়েজ আহমেদ সেই প্রশ্নগুলোর উত্তরও দিলেন, সরকারের যে অবস্থান সেটি পরিষ্কার করলেন। আপনার কাছে কি মনে হয় গণতন্ত্রের যে ভঙ্গুর দশা বিগত 15 বা 17 বছরে হয়েছিল, সেটি যদি উদ্ধার করতে নিজেদের মধ্যে ঐক্যমত্যের কোনো ঘাটতি থাকে, তাহলে সেই সম্ভাবনা কতটুকু বাস্তবায়ন হবে বা বাস্তবায়িত হওয়ার সুযোগ আছে? ধন্যবাদ আপনাকে। নিজেদের ঐক্যমত্য না থাকলে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন খুব টাফ হবে। কতটা টাফ হবে আমি একটা উদাহরণ দিই। ধরুন গত কালই সম্ভবত উত্তরায় একটা থানায় হামলা হয়েছে, কয়েকজন স্টুডেন্টকে ধরে নিয়ে যাওয়ার পর থানায় গিয়ে আরও কিছু লোকজন, তাদের পরিচয় নিয়ে নানান কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না, তারা ওখানে পুলিশ কর্মকর্তাদের উপর চড়াও হয়েছেন। মানে এইরকম একটা পুলিশ যদি থাকে, সেই পুলিশ আমরা ধরে নিলাম যে সংস্কারে বেশিরভাগ রাজি হলো না, 1 বছরের মধ্যে একটা নির্বাচন করবে, যে নির্বাচনী মাঠে দলগুলো নির্বাচন করতে নামলো, এবং এখানে মনি আপার দল একটা বিরাট দল, এখন পর্যন্ত গ্রাসরুট পর্যন্ত সবচেয়ে শক্তিশালী দল, তার বিরুদ্ধে আরও যেসব দল দাঁড়ালো তাদের শক্তি অতটা নেই। সেই প্রেক্ষাপটে সেই নিরাপত্তা দেওয়ার মতো কি এই পুলিশ আছে? এই পুলিশ কি নির্বাচন অনুষ্ঠিত করার মতো? জাতীয় নির্বাচন সারা দেশের 300টা সিটে, আমরা তো একই দিনে নির্বাচন। তো আমরা যদি নিজেদের মধ্যে এই নির্বাচনে অন্তত ওই ধরনের একটা ঐক্যমত্য না থাকে যে আমরা নিজেদের দায়িত্বেই আমরা যথেষ্ট দায়িত্বশীল আচরণ করব, আপনি দেখবেন নির্বাচন করা কঠিন হয়ে যাবে। যদি আমরা হয়তো চেষ্টা করব, কারণ আমাদের যে সংস্কার কমিশন আছে, আমরা সেনাবাহিনীকে আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় ঢোকানোর জন্য প্রপোজ করেছি, এটা অধ্যাদেশের মাধ্যমে করে ফেলা যাবে। প্রচুর সেনাবাহিনী থাকলে হয়তো হতে পারে, কিন্তু দিনের শেষে বলছি ঐক্যমত্য লাগবে। সুতরাং ঐক্যমত্য ম্যাটার করে। আরেকটা জিনিস বলি যে এখন পর্যন্ত আমরা বিতর্কের পর্যায়ে আছি, কিন্তু আমরা যদি সংঘাতের পর্যায়ে চলে যাই, আমরা মানে প্রধান উপদেষ্টা ফয়েজ ভাই যেটা বলেছেন ভেরি রাইটলি, আমি আবারও বলি, উনি একজন সম্পাদকের সাথে কিছুদিন আগে, ডেইলি স্টার সম্পাদকের সাথে, এবার কেন তারও আগে
উনি একদম ক্লিয়ারলি এভাবে বোঝাচ্ছেন, আমার একদম অক্ষরে অক্ষরে মনে আছে। উনি বললেন, মনে করেন 100টা সংস্কার এসছে, প্রস্তাব এসছে, যদি 10টা রাজি হন ঠিক আছে 10টা করে ফেলবো, যদি একটাতেও রাজি না হন একটাও করব না। একটু বিরক্ত ছিলেন হয়তো, কারণ সংস্কারের একটা আপনি বলছেন যে সরকারের পক্ষ থেকে যে বক্তব্য সেটি স্পষ্ট, এবং উনি ওই সাক্ষাৎকারে নিজেদেরকে ফ্যাসিলিটেটর বলেছেন একদম ক্লিয়ারলি, উনি এর বেশি কিছু না, এবং এটাই সঠিক। আমাদের 1-11 যে জিনিসটা শিখিয়েছে সেটা হলো ঘাট ধরে জোর করে ইম্পোজ করে কোনো কিছু সাস্টেইনেবল করা যায় না। তো এখন সমস্যাটা যেটা সেটা হচ্ছে সংস্কার নিয়ে বিএনপি একভাবে কথা বলছে, সংস্কার নিয়ে নাগরিক কমিটি একভাবে কথা বলছে, তার মধ্যে কিন্তু সিরিয়াস রকম পার্থক্য আছে। এখন এই পার্থক্য দিনের শেষে যদি প্রধান উপদেষ্টার সামনে গিয়ে যে জায়গায় আছে সেটা যদি সব পক্ষ মেনে না চলে, তখন সংঘাত হতে পারে এবং তখন কিন্তু নির্বাচনের অনিশ্চয়তা তৈরি হবে। আমি এই পর্যায়ে আপনার কাছে এই এতটুকু আলোচনায় শুনছি, পরবর্তী পর্যায়ে শুনবো। সোহরাব হাসান, আসতে চাই যে ঐক্যমতের ঘাটতি এবং সেই ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে যে পার্থক্যের প্রসঙ্গ উল্লেখ করলেন, এটি দূর করতে না পারলে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর এই সময় তাদের অবস্থা বা সক্ষমতার প্রশ্ন, রাজনৈতিক দলগুলো সংস্কারকে সামনে রেখে নির্বাচনকে যেভাবে দেখছে, এই নির্বাচনের জনসম্পৃক্ততার একটি প্রসঙ্গ আছে। এই বিষয়গুলোকে সামনে রেখে যদি আপনাকে আগামী নির্বাচন এবং বর্তমান বাস্তবতা আপনি দেখার যদি অনুরোধ করি, কিভাবে দেখছেন? ধন্যবাদ, সহ আলোচকদের শুভেচ্ছা। প্রথমে হচ্ছে আমাদের আলোচনার এই অনুষ্ঠানের নাম তো গোল টেবিল, জি, কিন্তু আমরা গোল টেবিলে নেই। তো অন্তর্বর্তী সরকারও অন্তর্বর্তী কিনা এই প্রশ্নটা মানুষের মধ্যে আছে। এটি আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের প্রধানের পক্ষ থেকে এটি স্পষ্ট করা উচিত ছিল, বা এখনো উচিত। এটার মধ্যেই কিন্তু সংশয় সন্দেহ, কবে নির্বাচন হবে, আদৌ হবে কিনা, বা এবছর না আগামী বছর, এক ধরনের মানুষের মধ্যে। এটা শুধু রাজনৈতিক দল না, এখন বিএনপি নেতারা মাঠে আছেন বলে বিএনপি নেতারা বলেন, মানুষের মধ্যে এই সংশয়টা আছে। আদৌ এই নির্বাচন, যেটি ফারুক হাসান বললেন যে আদৌ এই সরকারি নির্বাচন করতে পারবে কিনা, এটা বেশ আলোচনা আছে। না সরকারের আকার বাড়াতে হবে, সহযোগিতা না করলে তো কোনো সরকারের পক্ষেই তো নির্বাচন করা সম্ভব হবে না। রাজনৈতিক দল জনগণের পক্ষ থেকে যদি সহযোগিতা না থাকে, ব্যবস্থাপনা। আচ্ছা, তারপর সরকার মানে তার যে টাইমলাইন থেকে বেশ পিছিয়ে সব ব্যাপারই। আর আজকের ঘটনার ক্ষেত্রে বলি যে এতদিন আমরা জানতাম যে সাবেক প্রধানমন্ত্রী, তার পারিষদবর্গ, তার মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, দলের নেতারা, এরাই হচ্ছে গণহত্যার হত্যা বা গণহত্যা করেছে, ছাত্র জনতার উপর নির্যাতন চালিয়েছে, গুলি চালিয়েছে। আজকে দেখলাম যে না, একটি বাড়ির ইটও এই গণহত্যার সাথে জড়িত। মানে আসলে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? আমরা তো 5 আগস্টের পর যে পরিবেশ, যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছিল, আমি মনে করি না যে 32 নম্বরের ইট ভেঙে ফেললে বা সেখানে বুলডোজার অভিযান চালালে মানুষের সে আকাঙ্ক্ষা পূরণ হবে। আর 32 নম্বর থেকে নির্দেশনা আসছে, এটি ঠিক নয়। তাহলে তো গণভবন ভেঙে দিতে হয়, তাহলে সাবেক প্রধানমন্ত্রীর যে কার্যালয় সেটা ভেঙে দিতে হয়, সচিবালয় ভেঙে দিতে হয়, কারণ সচিবালয় তো এটা পরিচালনা করেছে, পুলিশ সদর দপ্তর ভেঙে দিতে হয়। আমরা মানে কতদূর যাব? আমার মনে হয় যে এটা একটু চিন্তা করা উচিত। সংস্কার এবং নির্বাচনকে সামনে রেখে যে ঐক্যমতের প্রসঙ্গ এবং আমাদের দু একজন আলোচক আগামী দিনে নির্বাচনকে প্রেক্ষাপটে কিছু সংশয় বা শঙ্কার প্রসঙ্গ দেখছেন, আপনি তার সাথে একমত কিনা, নাকি আপনার ভিন্ন বক্তব্য আছে? আচ্ছা, তার আগে যেটা বলে নেই যে আজকের যে ঘটনাটা, এবং কয়েকদিন ধরেই তো শেখ হাসিনা বক্তব্য রাখবেন, এই সাবেক প্রধানমন্ত্রী বা বিতাড়িত প্রধানমন্ত্রী, এটি নিয়ে কিন্তু আমার শঙ্কা যে যারা এই পরিস্থিতিটা তৈরি করতে চাচ্ছে সেখানে ইন্ধন দেওয়া হলো কিনা। হ্যাঁ, এবং জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নতুন ধারার রাজনীতি করতে চায়, সেই নতুন ধারার রাজনীতির সঙ্গে এটি সংগতিপূর্ণ কিনা। তারা যে একটি কর্মসূচি দিয়েছিলেন যে 9টায় শেখ হাসিনা যখন ভাষণ দিবে তখন সারা বাংলাদেশে সেই জুলাই আগস্টের যে গণহত্যা তার ভিডিও ফুটেজ দেখানো হবে, মানুষ তার পেছনে থাকবে, এবং তখন একটা থাকবে যে মানুষ শেখ হাসিনার বক্তৃতা শুনে না এই গণহত্যার চিত্র দেখে। আমি মনে করি গণহত্যার চিত্রই দেখত, কিন্তু সে এখন কিন্তু পুরো দৃষ্টিভঙ্গিটা অন্যদিকে। দ্বিতীয় প্রশ্নে আলোচনা আসি সোহরাব ভাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নির্বাচন। শুনেন, 5 আগস্ট পর্যন্ত সব দলের, সব মতের, ছাত্র, রাজনৈতিক দল, পেশাজীবী, নাগরিক সমাজ সবারই ছিল স্বৈরাচারের পতন হয়ে গেছে। এখন গণতন্ত্রের উত্তরণ নিয়েই কিন্তু ঝগড়াঝাটি।
মত দ্বিমত ভিন্ন মত, কেউ চান এটি 1.5 বছর লাগুক, কেউ চান 3 বছর লাগুক, কেউ চান 6 মাসের মধ্যে হয়ে যাক। এই ব্যাপারে অংশীজনদের একটি ঐকমত্যে আসতেই হবে যত ন্যূনতম। এখন যেটি বলছেন যেটি প্রধান উপদেষ্টা বলেছেন যে যদি সংস্কার না চায় আমি নির্বাচন দিয়ে দেব, কিন্তু যদি ধরেন মনে করেন 10টি দলের 5টি দল বলল যে নির্বাচন 6 মাসের মধ্যে হতে হবে, আর 5টি দল বলল যে নির্বাচন 1.5 বছরের মধ্যে হতে হবে, 6 মাসের মধ্যে নির্বাচন। সেক্ষেত্রে গণতন্ত্রের ভাষা কি? গণতন্ত্রের ভাষা তাহলে তো এই অন্তর্বর্তী সরকার একটা গণভোট করতে পারে যে নির্বাচন কবে হবে, এবং সেটাও সহজ হবে বলে মনে হয় না। বাংলাদেশে যে 3টি গণভোট হয়েছে সেটা জনগণ যেমন গত 3টি নির্বাচনে ভোট দেয়নি, ওই গণভোটেও জনগণ ভোট দেয়নি। সুতরাং এটি খুবই গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা। যারা এখন সক্রিয় আছেন, সক্রিয় রাজনীতিক, ছাত্র নেতৃত্ব, অন্তর্বর্তী সরকার, এদের একটা ঐকমত্যে আসতে হবে। এবং আমি মনে করি অন্তর্বর্তী সরকারের একটা বড় দায়িত্ব ঐকমত্যে আনানোর ক্ষেত্রে। যদি তারা সেটি না পারে, সেই ব্যর্থতার দায় কিন্তু তাদের নিতে হবে। আপনি দেখেছেন যে অন-11 সরকার কত চক্রান্ত করেছে, দল ভাঙার চেষ্টা করেছে, তারা ক্ষমতায় স্থায়ী করতে চেয়েছে। শেষ পর্যন্ত তারা একটি নির্বাচন দিয়েছে, এবং সেই নির্বাচন এ কারণে কিন্তু তারা ইতিহাসের আসামের কাঠগড়ায় দাঁড়াতে হয়নি ওভাবে, যে তারা একটি নির্বাচন দিয়ে চলে যেতে পেরেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হবে যে একটি গণতন্ত্র উত্তরণের যে প্রথম শর্ত নির্বাচন, সেই নির্বাচনটি সুষ্ঠু হতে হবে, অংশগ্রহণমূলক হতে হবে, অন্তর্ভুক্তিমূলক হতে হবে, এবং সমাজের সব শ্রেণী পেশার, জাতি ধর্ম নির্বিশেষে সবার নির্ভয়ে অংশগ্রহণ করতে পারে এরকম পরিবেশ তৈরি করতে হবে। অসংখ্য ধন্যবাদ। শাকিল আহমেদ আসতে চাই। এখনো আমরা আলোচনা শুনি যে গণঅভ্যুত্থানের কে মাস্টারমাইন্ড, সেই প্রসঙ্গ নিয়ে মনে হচ্ছে আমরা এখনো একটা ঐক্যমতে পৌঁছাতে পারছি না, এবং সেই প্রেক্ষাপটগুলো এরকম গণঅভ্যুত্থানের কারা নেতৃত্ব দিয়েছে এর ভাগাভাগির আলোচনাটাও এখন আমাদের মধ্যে খুব সরব। প্রথমত হচ্ছে যে এই আন্দোলন যেটা হয়েছে এটা ছাত্র জনতা, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সবার। আমরা তো মনে করি যে মাস্টারমাইন্ড কেউ না, সবাই মাস্টারমাইন্ড। এখানে আপনি দেখেন যে আন্দোলন যখন চলছিল, খুব চরম পর্যায়ে ছিল, তখন কিন্তু আমাদের প্রথম সারির বেশ কয়েকজনকে কিন্তু জিবি উঠিয়ে নিয়ে গিয়েছিল। আমাদের অনেকগুলো সমন্বয়করা কিন্তু নিখোঁজ ছিল। আপনারা দেখেছেন নাহিদ নিখোঁজ ছিল, তখন আসিফ নিখোঁজ ছিল। তাহলে যখন সবাইকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো জিবি অফিসে, তখন কে ছিল প্রধান? কেউ না কেউ দাঁড়িয়ে গেছে। এখানে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি যে এখন আমি নেই তুমি করো, এখন আমি নেই তুমি করো। এইটা মানুষের মধ্যে ঘুরে ফিরে সেই মাস্টারমাইন্ডের আলোচনাগুলো বারবার আসে কেন? কারণ হচ্ছে যে কোনো দল ক্রেডিট নিতে চায় যে আমরাই সবকিছু। একটু আগেই মনি আপা বললেন যে কে আছেন সেটা তো আমরা জানি না, এটা ইতিহাস সাক্ষী দিবে, কিংবা হয়তো মনি আপা বলছেন পিছনে কেউ পৃষ্ঠপোষক আছে। কিন্তু মনি আপার দলেরই কিন্তু অনেক সিনিয়র নেতৃবৃন্দ বলেন যে ওনাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সাহেব হচ্ছে মাস্টারমাইন্ড। আবার অন্যান্য অনেকে বলেন যে আমাদের ছাত্র আন্দোলনের মাহফুজ আলমকে বলে হয়েছে মাস্টারমাইন্ড। কিন্তু আমরা মনে করি এখানে মাস্টারমাইন্ড সারা বাংলাদেশের সবাই। এখানের এই আন্দোলনের স্টেক হোল্ডার, এই আন্দোলনের ক্রেডিট সবার। আমরা কোনো ব্যক্তি বিশেষকে দিতে চাই না। আমরা মনে করি এই আন্দোলনটা ছিল সবার। এই আন্দোলনে দেখেন শুধুমাত্র কিন্তু ছাত্র মারা গিয়েছে তা না, জনতা মারা গিয়েছে, একজন রিক্সাওয়ালা মারা গিয়েছেন, চায়ের দোকানদার মারা গিয়েছেন, ছোট বাচ্চা মারা গেছেন, শিশু মারা গিয়েছেন। তাহলে এই আন্দোলনটা কি কোনো ব্যক্তি বিশেষের না, সবার। তাহলে এই আন্দোলনের ক্রেডিট সবার। এই 6 মাসে এসে গণঅভ্যুত্থান এখন সবার আছে? এই প্রশ্নটা খুবই ভ্যালিড, সবার আছে কিনা। দেখুন এখানেও কিন্তু প্রশ্ন আসছে, কেউ এই গণঅভ্যুত্থানকেও তো অস্বীকার করার চেষ্টা করছেন, এবং অনেকেই তো এই গণঅভ্যুত্থানকে স্বীকারই করতে চাচ্ছেন না, কিংবা আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের কথা আসছে, সংস্কার নিয়ে কথা আসছে। আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে কিন্তু বারবার বলেছি যে আগে সংস্কার তারপর নির্বাচন। আমরা বলছি যে এই মুহূর্তে দরকার বিচার এবং সংস্কার। তাহলে বিচারটা যদি না হয় বা সংস্কার যদি না হয়, তাহলে এই নতুন সরকারের বা এই যে ইন্টারিম গভর্নমেন্ট বলছি তাদের মূল কাজ কি? সেক্ষেত্রে রাজনৈতিক দল তো বলছে যে শাকিল আহমেদ যে কতদিনে বিচার, কতদিনে সংস্কার। ওকে, এটি ভ্যালিড প্রশ্ন। এই বিষয়ে আমাদের অন্তর্বর্তী সরকার কিন্তু একটা রোডম্যাপ দিতে পারে। কিন্তু দেখেন বিচার নিয়ে যদি আমি বলবো যে বিচারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আজকে এই সরকারের সবচেয়ে বড় ম্যান্ডেট হচ্ছে জুলাই অভ্যুত্থানে যে সকল আহত হয়েছেন তাদের চিকিৎসাকে নিশ্চিত করা। সরকার করছেন কিছু, কিন্তু আমরা তো কয়েকদিন আগে তাদের আন্দোলন করতে দেখি। দেখুন আন্দোলনটা কেন হয়েছে, অনেকে বলছেন যে আমাদেরকে 1 কোটি টাকা করে দিতে হবে।
এটা কি সম্ভব বলেন? কি কিনে দিতে হবে? 1 কোটি টাকা দিতে হবে 1 কোটি টাকা প্রত্যেকজনকে। দিতে হবে। তো 1 কোটি টাকা যদি প্রত্যেক ব্যক্তিকে দিতে হয় আহতদেরকে, এটা সরকারের জন্য কিন্তু বার্ডেন। এখন সরকার চেষ্টা করছে না, সেক্ষেত্রে আহতদের বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন। আহতদের অনেকেই বলেছেন, গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, যে গণঅভ্যুত্থানকে সামনে রেখে কেউ কেউ আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তখন তো তারা তো দাবি করতেই পারে। যদি এরকমটা হয়ে থাকে, আমি বলবো অবশ্যই তার বিরুদ্ধে তদন্ত হোক, আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যদি কোনো ব্যক্তি বিশেষ এটাকে ব্যবহার করে কোনো ধরনের অর্থনৈতিক লাভবান হয়, অবশ্যই তার বিরুদ্ধে আমরা আছি এবং সেটা বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। তার বিরুদ্ধে আপনারা থাকবেন, আমরা সব তার বিরুদ্ধে আপনারা থাকবেন। ফারুক হাসান, আসতে চাই যে এই প্রসঙ্গ ধরে ঐক্যমতের প্রসঙ্গ আপনি বলছেন, জাতীয় সরকারের সেই প্রেক্ষাপট, সেই বাস্তবতা কেন হচ্ছে না সেই আলোচনাও আমরা জানি, কিন্তু এই মুহূর্তে এসে সেটি কি আর সম্ভব? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি কয়েকটি প্রশ্নের আসলে একটা চূড়ান্ত সমাধানে আসা দরকার। জি, যেমন বিশেষ করে এই যে মাস্টার মাইন্ড এই আন্দোলনের কারা, কে বা কোন সংগঠন, এটা নিয়ে আসলে একটা বিতর্ক দীর্ঘদিন ধরে চলেছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলো আসলে নিজ নিজ দলের প্রধান নেতা যারা, তাদেরকে মাস্টার মাইন্ড বলে অনেক সময় দাবি করে থাকেন বা করেছেন। আবার ওদিকেই নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা তাদের যে ফ্রন্ট লিডার যারা, তাদেরকে মাস্টার মাইন্ড বলে অনেক সময় অভিহিত করে থাকেন বা দাবি করে থাকেন। কিন্তু প্রবলেমটা এসব জায়গায় নয়। প্রবলেমটি তখন ক্রিয়েট হয় বা তৈরি হয় যখন বাংলাদেশের সরকার প্রধান একটি গ্লোবাল প্ল্যাটফর্মে গিয়ে কোনো একজন ব্যক্তি বিশেষকে মাস্টার মাইন্ড বলে প্রচার করেন কিংবা উপস্থাপন করেন। সেখানেই আসলে মূল সমস্যাটি ক্রিয়েট হয়। এই আন্দোলনে একক কোনো ব্যক্তি, সংগঠন কিংবা রাজনৈতিক দলের নেতৃত্বে এই আন্দোলন হয় নাই। এই আন্দোলনে দেশের আপামর ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, রাজনৈতিক দলগুলোর সম্মিলিত অংশগ্রহণে এই আন্দোলন কিংবা এই কিন্তু গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের যে ব্যানার বা প্ল্যাটফর্মে গিয়ে তো সবাই অবস্থান নিয়েছে, সবাই কথা বলেছে। কৌশলগত কারণে সেই ব্যানারটিকে আমরাই ক্রিয়েট করেছি এবং তাদেরকে আমরা সামনে রেখেছিলাম। বিকজ বিগত 15 বছরে আওয়ামী লীগ এমন একটা ফ্যাসিস্টের দেওয়াল তৈরি করে রেখেছিলেন যে সেই সময়ে আপনি যদি কোনো রাজনৈতিক ব্যানারে আন্দোলন সংগ্রাম করতে যান কিংবা মাঠে নামেন বা রাজপথে নামার চেষ্টা করেন, তাহলে ওপেন ফায়ার করে, ওপেন গুলি চালিয়ে সেই আন্দোলনকে সেকেন্ডের মধ্যে তারা নস্যাৎ করে। না, তাহলে যে শিক্ষার্থীরা জীবনের এই ঝুঁকিটা নিল আন্দোলনের কৌশল বলেন অথবা সেই সময়ের প্রেক্ষাপটে, তারা এটা দাবি করতে পারে না? তাহলে কি এখানে শুধু শিক্ষার্থীরা জীবন দিয়েছে, তারাই রক্ত ঝরিয়েছে? শিক্ষার্থীরা জীবন দেয়নি বলছি না। নো, এখানে আপনি বলতে পারেন যে এখানে শিক্ষার্থীরা সামনে ছিল, হ্যাঁ, তাদের যে যথাযথ মূল্য বা সেটাই বলছি, সেই প্রেক্ষাপটে বলছি। জি, কিন্তু তা বলে আপনি পুরো ক্রেডিট এই আন্দোলনের ছাত্রদের দিবেন বা সেই ছাত্র নেতাদের দিবেন, এটা তো হতে পারে না। আপনার এখানে বলা উচিত এই আন্দোলনে যার যতটুকু অবদান, যার যতটুকু অংশগ্রহণ, তার ন্যায্যতা, প্রাপ্যতা আমাদের দিতে হবে। এটাই কি সেটি কি হচ্ছে না? সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? এই কেন প্রশ্নের উত্তর তো তারা দেবে যারা আজকে দায়িত্ব রয়েছে। আপনার কাছে কি আমার দল ছোট্ট দল, অথচ আমার দল থেকে 12 জন শহীদ হয়েছেন, বিএনপি থেকে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, জামাত ইসলাম থেকে শহীদ হয়েছেন, অন্যান্য রাজনৈতিক দল থেকে শহীদ হয়েছেন, 22 জন রিক্সা চালক শহীদ হয়েছেন এই আন্দোলনে, ফুটপাতের হকাররা শহীদ হয়েছেন। আজকে যদি ফুটপাতের হকাররা এসে বলে, ভাই আমরা তো জীবন দিয়েছি, আমরাও রক্ত ঝরিয়েছি, আমাদের জন্য এই রাষ্ট্র এই 6 মাসে কি করতে পেরেছে, আমাদের জন্য তারা কি করেছে, এই প্রশ্নটি করতে পারি। করতে পারছে না কেন? করতে পারছে না কেন? সরকার কি উত্তর দেবে? জি, সেটাই বলছি। আপনার দৃষ্টিতে কি মনে হয় সরকার সকলের জন্য, যারা জীবন দিয়েছেন তাদের সকলের জন্য করতে পারছেন না কেন? কেন পারছেন না? এটি ইতিমধ্যে আমি বলেছি যে এই সরকারের যে ফিটনেস, যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি দিয়ে আসলে কোনোভাবে করা সম্ভব নয়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে আপনারা এই সরকারকে কেন সাজেশন দিচ্ছেন না, পরামর্শ দিচ্ছেন না? রাজনৈতিক দলগুলো আপনারা তো বলছেন যে আপনারা এই সরকারের কার্যক্রমে আপনাদের সহযোগিতা আছে। অফকোর্স, এবং এখন পর্যন্ত আমরা বলে যাচ্ছি এই সরকারকে সহযোগিতা করার জন্য উই আর রেডি, প্রস্তুত। না, তার মানে এই সরকারকে আপনারা ভালোবাসেন সমালোচনা করার জন্য? না না না, তো কি এই সরকারকে আমরা ভালোবাসি, এই সরকারকে আমরাই নিয়ে আসছি, এই সরকারকে চাই যে কোনো মূল্যে সফল করতে। এখন এই সরকার আসলে নিজেরা কতটুকু সফল হতে চাই সেটা একটা জনমনে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। আসলে এই সরকার সফল হতে চায় কিনা? আমরা চাই সরকারকে সফল করতে। আপনি বলছেন সরকারই সফল হতে চায় না? তাদের কার্যক্রমে তো আমরা মনে করছি যে এই সরকার আসলে নিজেরাই চাই না যে মানে আমরা সফল হই। তার মানে এই সরকার কি চায় এটা তো আমরা নিজেরাও জানি না। এই প্রশ্নের উত্তর দেবে সরকার, যে তারা আসলে কি চায়। মনে আপনি বলছেন থাকতে চান, আসলে কি তাই হতে পারে? এটা সরকার উত্তর দেবে। এখন কয়েকটি প্রশ্নের এখানে ইতিমধ্যেই জন্ম দিয়েছেন আমাদের ভাই, যেমন তিনি বললেন যে কোন ভাই আমাদের এই যে ফয়েজ আহমেদ, প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সদস্য, তিনি বললেন যে নির্বাচন কবে হবে, কিভাবে হবে সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো নেবে। এটা আসলে একটা আমি মনে করি বায়বীয় কথা। যদি রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেয় তাহলে এই সরকারকে চেয়ারে আনার কোনো দরকারই ছিল না। আজকে যদি এখানে আমাদের তৌহিদ ভাই, তিনি এই অনুষ্ঠানের সঞ্চালক, তিনি যদি এসে বলেন যে আপনারা যে যার মতো বক্তব্য দেন, আপনারা নিজেরাই ভাগ বাটোয়ারা করে নেন, কে কয় মিনিট বলবেন, তাহলে কি এই অনুষ্ঠান চলবে? কখনই চলবে না।
এই অনুষ্ঠান সুন্দরভাবে চালানোর জন্য একজনকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। সেই জায়গায় এই সরকারকে আমরা নিয়ে আসছি, কেন নিয়ে আসছি? এই কারণে আমার ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে, যে সরকার রাজনৈতিক দল বা আপনাদের সাথে আলাপ আলোচনা ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা করলো, তখন তো আবার বলবেন আমাদের সাথে কোনো আলোচনা হয়নি বা আলোচনা করেনি। আমরা কেন বলবো? আমাদের সাথে যদি আলোচনা করেই সিদ্ধান্ত নেই তাহলে তো আমরা বলবো না। এখন প্রশ্ন হচ্ছে, এখন পর্যন্ত এই সরকার আমাদেরকে 4 বার যমুনায় ডেকেছেন, 4 বার এই সরকারের সাথে আমাদের সংলাপ হয়েছে, ডায়ালগ হয়েছে। সেই সংলাপে কি আলোচনা হয়েছে? সেই সংলাপে সময় দেওয়া হয় 2 থেকে 3 মিনিট এবং প্রত্যেক দল থেকে একজন বক্তব্য দেবেন 2 থেকে 3 মিনিট সময়। এখন মাননীয় প্রধান উপদেষ্টার সামনে দাঁড়িয়ে আমরা বলি, মাননীয় প্রধান উপদেষ্টা 3 মিনিট সময় দেওয়া হয়েছে, এই 3 মিনিট উপস্থাপন করতে করতেই চলে যাই। আসলে কি বলবো আর কি পরামর্শ দিব সেটার আর মানে অবকাশ থাকে না। তো এই হচ্ছে অবস্থা। এই সরকার যদি সত্যিকার অর্থে সফল হতে চাইতেন এবং জনগণের যে আকাঙ্ক্ষা, এই বিপ্লবের যে স্পিরিট, এই স্পিরিটকে বাস্তবায়ন করতে চান বা চাইতেন, তাহলে রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রয়োজনে সপ্তাহব্যাপী আলাদা আলাদাভাবে বসে তাদের পরামর্শ নিতেন, মতামত নিতেন এবং তাদের সেই পরামর্শ মতামতের আলোকে তার একটা কনক্রিট সিদ্ধান্ত। আপনি বলছেন যে সরকার, ফারুক ভাই আপনি বলছেন যে সরকার রাজনৈতিক দল বিরোধিতা করতেন, তাহলে আমরা কথা বলতাম। একটা ছোট এই পর্যায়ে ছোট্ট একটা প্রশ্ন ছোট্ট করে শুনতে চাই দুই এক লাইনে, যে আপনি বলছেন যে সরকার নিজেরাই সফল হতে চায় না, পাশাপাশি তাহলে এই প্রশ্নটি তো চলে আসে যে গণঅভ্যুত্থানের স্পিরিটকে এই সরকার ধারণ করে? আমরা তো আগেই বলেছি কি এই সরকার গণঅভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিট কতটুকু ধারণ করে সেটি তাদের কার্যক্রমে ইতিমধ্যে স্পষ্ট প্রতীয়মান। কি সেটা? সেটা জনগণের আকাঙ্ক্ষা কি? জনগণ চেয়েছিল আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে, তাদেরকে জেলে ভরা হবে, খুনিদের বিচার হবে, গণহত্যাকারীদের বিচার করা হবে। ইতিমধ্যে আপনি বলেন তো এখন পর্যন্ত কত % আওয়ামী সন্ত্রাসীকে এই সরকার গ্রেপ্তার করেছে? আমরা সংস্কারের কথা বলি, উনি সংস্কারের বেশ কয়েকটি চমৎকার উদাহরণ দেন। আমি যদি এখানে প্রশ্ন রাখি, আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য কি সংস্কার প্রয়োজন, আমি ওনাকে প্রশ্ন করছি। উনি যেহেতু সরকারের দায়িত্ব রয়েছেন, মানে আওয়ামী সন্ত্রাসী, ভোটচোর, টাকা পাচারকারীদের গ্রেপ্তারের জন্য কি এমন সংস্কার প্রয়োজন যে ভাই এই সংস্কারটা করেই আমরা আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযানে নামবো? এই সংস্কার করতে গিয়ে আমাদের এতদিন সময় দরকার। ফয়েজ ভাই একটি লম্বা প্রশ্ন উত্তরটা দেবেন। একটা বড় প্রশ্ন, কিন্তু প্রথম হচ্ছে মানে শর্ট করে বলতে পারি যে মানে আপনার যে স্পিরিট দেখছি তাতে মনে হয় যে মূল সংস্কার হচ্ছে যত দ্রুত আপনাদেরকে আসলে দায়িত্বটা ছেড়ে দেওয়া যায়, এই সংস্কারটা জরুরি, তাহলে এটা সহজ হবে মনে হয়। আরেকটা হচ্ছে যে টাকা ফেরত আনার কি ধরনের প্রয়োজন, কি ধরনের সংস্কারের প্রয়োজন। জাহিদ ভাই অনেকগুলি বিষয়ে অবগত। সরকার বেশ কিছু কমিটি করেছে, আমাদের টাকা কত টাকা গেছে, কিভাবে গেছে সেই জিনিসগুলি তো জানতে হবে। এবং ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে মানুষ যেই ধারণাটুকু করছিল বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে, অবস্থা তার চেয়েও খারাপ। প্রথম কথা হচ্ছে এই ইনফরমেশনটা জানা জরুরি, ইকোনমির অবস্থাটা কি, কোথায় গেছে টাকা, সেই টাকা কিভাবে আসবে। 6 মাসে অগ্রগতি কতটুকু? আপনি 6 মাসে অগ্রগতি, অনেকগুলি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে, অনেকগুলি প্রতিষ্ঠানকে অ্যাপয়েন্ট করার বিষয়ে ভাবা হচ্ছে। কিভাবে লন্ডার্ড মানি ফেরত আনা এর অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। অত্যন্ত, পৃথিবীতে এমন অনেক দেশ আছে যে ঘোষণা দিয়ে দিবে আমার দেশে তোমার টাকা আসছে, আমি দিব না। সে কোনো ধরনের ট্রিটির মধ্যে তার স্বাক্ষরই নেই যে এই টাকা সে দিবে, এরকম। আবার আপনার ইউএনের আনকাক বলে একটা জিনিস আছে, একটা সেখানে বাংলাদেশ সিগনেটারি, সেই অন্যান্য যে সমস্ত দেশ সিগনেটারি, সেখানে সেই সিগনেটারি দেশগুলির সঙ্গে কাজ করার সুযোগ আছে, কাজ হচ্ছে না। কিন্তু এই প্রসঙ্গে ফয়েজ ভাই আমার আপনি যদি সম্মানিত প্রধান উপদেষ্টার যে গ্লোবাল ইমেজ, সেটাকে কাজে লাগিয়ে আপনারা কি এই কাজটি করতে পারছেন না? সম্মানিত প্রধান উপদেষ্টার গ্লোবাল ইমেজ কাজে লাগিয়ে তার গ্লোবাল ইমেজ দেখে যে আপনার পকেটের টাকা আপনি কিছু দিবেন না, আমি তো সেটা বলছি না। এটা তো বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে, সেই টাকা আপনার প্রক্রিয়াটাকে সহজ করে আনতে পারছেন না। হ্যাঁ, আপনি যত সহজ করে বলছেন বিষয়টা তত সহজ না। এটা আমি এখন ধরেন এই সরকার যদি 1 টাকাও না আনতে পারে, আমি আজকে বলে যাই যে পরের সরকার যে আসবে সে কতদিন আনবে আপনারা দেখেন। আমি এই প্রক্রিয়া সম্পর্কে ব্যক্তিগতভাবে আমি এটা কি পরবর্তী সরকারকে চ্যালেঞ্জ দিলেন? না, চ্যালেঞ্জ না, প্রক্রিয়াটা সম্পর্কে ব্যক্তিগতভাবে খানিকটা অবগত বলে আমি বলছি। এটা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা শুরু হওয়া, অনেক কনসালটেন্সি ফার্ম আছে, তারা এই প্রক্রিয়া নিয়ে কাজ করে, তাদের সঙ্গে আপনার কাজ করতে হবে, এই জায়গাগুলি যেতে হবে, কত টাকা গেছে সেটা বুঝতে হবে, এবং এই টাকাগুলি পাচার হওয়ার জন্য আপনাকে আইন মেনে আদালতের অর্ডার পর্যন্ত আনতে হবে, রায় হতে হবে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। এখন আপনি রায় চাচ্ছেন, বিচার বিভাগের সংস্কার চাচ্ছেন না। আপনি বলছেন যে অ্যারেস্ট করছে না কেন, কোন পুলিশ দিয়ে অ্যারেস্ট করছে সেই কথা কেন বলছেন না? এই পুলিশের প্রতি আপনার আস্থা আছে? নেই তো। এই আস্থা ফিরিয়ে আনার জন্য যে প্রয়োজনীয় সংস্কারটুকু করা দরকার, সেই সময়টুকু দিতে হবে। সেটা কতদিন? সেটা কতদিন? জি, সেটা হচ্ছে
এই চলতি মাসের আমাকে 8 তারিখে unlimited আস্থা চলতি রেখে মাসের যাবো? 8 তারিখ আপনার দিনক্ষণ বলে দিচ্ছি তো আমি। বলেন। চলতি মাসের 8 তারিখে সবগুলি প্রতিবেদন প্রকাশ হবে। চলতি মাসের মধ্যবর্তী সময় থেকে শুরু করে আপনাদের সঙ্গে রাজনৈতিক দলগুলির সঙ্গে আপনার জাতীয় আলোচনা ঐক্যমত্য হবে, কমিশন জি। আলোচনা শুরু করবে, সেখানে আপনারাই সিদ্ধান্ত নেবেন কতদিন। জি বুঝতে ফয়েজ ভাই, পেরেছেন? ফয়েজ ভাই আরেকটু আলোচনা বাকি আছে আপনার কাছ থেকে। একজন দর্শক আছেন, তার প্রশ্ন কিংবা তিনি কি বলতে চান মন্তব্যটা শুনে আমি আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। জি, আপনাকে অনুষ্ঠানে স্বাগত কুমিল্লা জানাচ্ছি। থেকে- আপনাকে হ্যাঁ, অনুষ্ঠানে কুমিল্লা স্বাগত থেকে জানাচ্ছি বলতেছি। ভাই, আমার বলুন। নাম তকদির আলম চৌধুরী। জি জি ভাই বলুন। হ্যাঁ, আমি প্রশ্ন করলাম বৈষম্য বিরোধী ছাত্র যিনি আছেন এখন, উনি আলোচনা করতেছেন আগে সংস্কার তারপরে নির্বাচন। হ্যাঁ, প্রত্যেক দিনই শুনতেছি এই কথা, কিন্তু হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে 132টা, ঠিক আছে? জি। তো এখন তো নিরপেক্ষ তদন্ত করে শাস্তি দিতে হলে, তাকে সাজা দিতে হলে কত বছর? 2 বছর অন্তত পক্ষে প্রত্যেকটা তদন্ত করাতে 2 বছর লেগে যাবে, নিরপেক্ষ যদি করতে হয়, প্রশ্নবিদ্ধ না করার জন্য। তা এখন এই সরকার কতদিন পর্যন্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থাকবে, তারপরে নির্বাচন দেবে, এটা আমরা জানতে চাচ্ছি। সরকার কতদিন থাকবে এটা আপনার মূল প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, সরকার কতদিন থাকবে, কতদিন পরে নির্বাচন দেবে, এটা আমাদের জানার দরকার আছে, দেশবাসীর জানার দরকার আছে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি সাথেই থাকুন। এই প্রশ্ন নিয়ে ফয়েজ আহমেদ, সরকার কতদিন থাকতে চায় সেটি দর্শকের প্রশ্ন। না, ওই দর্শকের প্রশ্ন আমি আপনার সঙ্গে শুনলাম। আমি যতটুকু বুঝেছি আসলে দর্শক আসলে এই যে নাগরিক কমিটির ভাই আছে, আমি বলছি, নাগরিক কমিটির ভাইয়ের কাছে আসলে জানতে চেয়েছে, ওনারা যে বলছেন আগে সংস্কার পরে নির্বাচন, তাহলে এই সংস্কার প্রক্রিয়াটা শেষ করার জন্য আপনারা সরকারকে কতদিন আসলে সময় দিতে চান এক্স্যাক্টলি বলছেন। আর এই যে বিচারিক প্রক্রিয়ার কথা, এই যে কথাটা বলছেন, এই যেই ট্রাইব্যুনালে বিচারটা হচ্ছে, সেই ট্রাইব্যুনালে ইতিপূর্বে কিন্তু বিচার হয়েছে। সেই বিচার দেশি এবং আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। সেই বিচারকে একটা জুডিশিয়াল কিলিং হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো ওই একই ট্রাইব্যুনালে যখন বিচার হচ্ছে, সেটার প্রয়োজনীয় আইনের ইতিমধ্যে সংস্কার হয়েছে, সেই আইনের অধীনে বিচার হচ্ছে। বিচারটা এমন প্রক্রিয়ায় হতে হবে, আপনি নিশ্চয়ই এমন একটা বিচার প্রত্যাশা করেন না যে বিচারটা নিজে প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং সেই সময়টুকু তো বিচারের প্রক্রিয়ার জন্য দিতে হবে না। তার মানে দর্শক যেটি জানতে চাচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে 132টি মামলা হয়েছে সেটি নিরপেক্ষ তদন্ত করে বিচার শেষ করতে ধরুন 2 বছর সময় লাগবে, তাহলে সরকার 2 বছরই থাকবে? আমার কাছে মনে হয় না যে একদম সবগুলি মামলার তদন্ত শেষ করতে 2 বছরের মতো সময় লাগবে। কোনো মামলায় তদন্ত আরো দ্রুত শেষ হতে পারে। সেই তদন্ত সংস্থা কাজ করছে, স্বাধীনভাবে কাজ করছে তারা। সুতরাং ওইখানে তার সরকারের কোনো হস্তক্ষেপ নেই। ওখানে সরকার ওই জায়গায় যতটুকু সুযোগ সুবিধা তাদের দেওয়া প্রয়োজন সেটুকু সরকার দিচ্ছে, তারাও স্বাধীনভাবে তদন্ত করছে। এটা আমার ব্যক্তিগতভাবে যদি বলি, আমার মনে হয় না যে সবকটা মামলারই 2 বছর করে লাগবে। কিছু কিছু মামলা দ্রুতই শেষ হয়ে যাবে, হয়তো আরো 2 মাস 3 মাসের মধ্যে শেষ হবে, একটা ট্রাইব্যুনালের রায়ের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে সেটা। আর ওই ওনারা কয় বছর সরকারকে সময় দিতে চান, আমার মনে হয় উনি শুনতে চাই। শাকিল ভাই, ছোট করে বিচার নিয়ে যখন কথা হচ্ছে, যে দেখেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কিন্তু বলে দিয়েছেন যে আগামী 16ই ডিসেম্বরের মধ্যেই কিন্তু হাসিনা সহ প্রথম সারির অনেকের বিচার সম্পন্ন হয়ে যাবে এবং সেখানে রায় ঘোষণা হয়ে যাবে ট্রাইব্যুনালে। কিন্তু আমার প্রশ্নটা সরকারকে রাখতে চাই, ফয়েজ ভাইকে না, সরকারের প্রতি। সেটি হচ্ছে আমাদের যে বিচার প্রক্রিয়াটা চলছে, দেখুন একদিকে ট্রাইব্যুনালের বিচার হচ্ছে, অপরদিকে যে মামলাগুলো আমাদের লোয়ার কোর্টে হয়েছে একই ঘটনাতে। তাহলে ধরুন আমার ট্রাইব্যুনালে মামলা হয়েছে 100 জনের বিরুদ্ধে, সেম মামলাটা লোয়ার কোর্টে হয়েছে 100 জনের বিরুদ্ধে। ট্রাইব্যুনালে বিচার করছে শুধুমাত্র শেখ হাসিনা সহ প্রথম সারি 10-20 জনের। তাহলে আমার বাকি 90 জন যে আসামি ছিল তাদের বিচার কে করবে? প্রশ্ন। সেকেন্ড হচ্ছে, যদি ট্রাইব্যুনালের বিচারটা এখানে হয়ে যায়, লোয়ার কোর্টে বিচার করতে গেলে ডাবল জিওপার্ডি হবে কিনা, এটি আমার বড় প্রশ্ন। এটি নিয়ে আমরা বারবার কথা বলছি। তার মানে বিচারের প্রসঙ্গ নিয়ে আসলে আলাদা করে আলাপ আলোচনা এবং সেই প্রক্রিয়াগুলো গ্রহণ করা দরকার। সেকেন্ড হচ্ছে, আমি আরেকটি প্রশ্ন বলতে চাই, সেটি হচ্ছে যে দেখেন এই যে বাংলাদেশে এখন যে ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়া শুরু করেছে, তদন্ত শুরু করেছে, চলছে, এটা সন্তোষজনক আমি মনে করি। কিন্তু অপরদিকে লোয়ার কোর্টে যে মামলাগুলো হয়েছে আমাদের পেনাল কোডের অধীনে, সেখানকার তদন্ত মানে যেগুলো চলছে একটারও কোনরূপ অগ্রগতি নেই আমার জানা মতে। জি, শাকিল আহমেদ, অসংখ্য ধন্যবাদ। আসলে নীলুফার চৌধুরী বনেপা, যেটি আমাদের ফারুক হাসান বলছিলেন যে সরকার নিজেরাই সফল হতে চায় না, তাহলে এবং সেক্ষেত্রে আপনি বলছিলেন যে সরকার থাকতে চায়, বেশি সময় থাকতে চায়। সরকার যে বেশি সময় থাকতে চায় সেটা তো সরকারের কার্যক্রম দেখেই বোঝা যায়। বক্তব্যে কিছু বোঝা যায় না আপা?
বক্তব্যে বোঝা যায়, কেন বক্তব্য ধরতে পারলে সময় বলে দিচ্ছে সেটা আমি একটু বলার যদি সুযোগ দিতেন। বক্তব্যে বোঝা যায়, কারণ যখন একজন অ্যাডভাইজার বলে যে 25-এর শেষে অথবা 26-এ নির্বাচন হবে, সেনাপ্রধান বলার পরে, তখন কিন্তু সাথে সাথে আরেকজন অ্যাডভাইজার বলে এটা কিন্তু ওনার কথা, এটা আমাদের সবার কথা না, এটা আমরা বসবো তারপরে আলোচনা করব। এখানে বোঝা যায়। অথবা আরেকজন উপদেষ্টা যখন বলে যে আমরা উন্নয়ন নির্বাচনের কথা বললে উন্নয়নে ব্যাঘাত ঘটে, এটা কিন্তু সেই ফ্যাসিস্টের কথাই আমাদের মনে করে দেয়। ফ্যাসিস্ট সরকার কিন্তু উন্নয়ন, বেশি উন্নয়ন কম গণতন্ত্র বলেছে। তো অনেকগুলো কাজ আমরা কিন্তু ফ্যাসিস্টের সাথে তাদের মিল পাই, বিশ্বাস করেন। তখন খুব দুঃখ লাগে। যেমন মামলার মেরিট, যে মামলার কথা আসলো, মামলার মেরিটগুলো এমন যে এই মামলা যদি সরকার চেঞ্জ হয় যে কোনোভাবে, হতে পারে কালকে বাংলাদেশের যে অস্থির রাজনীতি, আগামীকালকে কি হবে আমরা কেউই ওরকম জানি না। তো এই মামলার যদি সরকার যদি চেঞ্জ হয়, মামলার মেরিট কিন্তু উল্টে যাবে। কত বড় বড় বাঘা বাঘা মামলাগুলা দেখেন, অটো কিন্তু খালাস হয়ে গেল রাজনৈতিক মামলা হিসেবে বিবেচিত হয়ে। সেইখানে এখন যে মামলাগুলা, এগুলার কিন্তু মেরিটও খুব কম। তো সেই জায়গায় এইখানে সরকারের লোকরাই তো এটা করার কথা, যে সরকার চুপ করে থেকে অনেক কিছুর ইন্ধন যোগায়, আমরা বলবো অনেক কিছুর ইন্ধন যোগায়, তাহলে সেই সরকার কেন মেন ইন্ধনে কাজ করে না? সেটা হাইপোথেটিক্যালি আপনারা বলছেন কি না, এটা বাস্তব ভিত্তি আছে এই আলোচনা। আমি বলি মেন কাজটা, মামলার মেরিটে কেন সরকার কাজ করে না? মামলার মেরিটগুলোর জন্য এবং মামলার কার্যক্রম, যে কথাটা আমার ভাই শাকিল বলতেছিল যে লোয়ার কোর্টের তার তখন কি হবে, আপনাকে জানেন কত কত লক্ষ লক্ষ মামলা পেন্ডিং হয়ে আছে। সেইখানে এই মামলাগুলো যদি পেন্ডিং হয়, কারণ সমস্ত জায়গায় আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছে, কোথাও থেকে এই সরকার আওয়ামী লীগের একটা প্রেতাত্মা কেউ সরায় নাই, বরং আওয়ামী লীগের প্রেতাত্মারা যেভাবে ঘাপটি মেরে আপনার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছে। এবং বড় বড় কথা আমি আপনাকে কেন নাম বলবো, আপনিও জানেন আমিও জানি, কেন আমি জানবো না? যাদের মামলা আছে, এই সরকারের মামলা আছে, তাদের নামটাও আপনি ফারুক হাসান ভাই বললেই তো আমি নাম বলতে পারি না। আমি আপনাকে সবকিছু বলে দেব, আপনি বের করেন। আপনারা কোনো আন্দোলন করলেন কেন তার বিরুদ্ধে? কোন কর্মসূচি দেন? উপদেষ্টার ক্ষেত্রে বলছেন জি, আমরা কেন আমরা আমাদের মতো কথা বলি, ছাত্ররা ছাত্রদের মতো কথা বলে। আমি চাইলেই ছাত্র রাজনীতির ছাত্র হতে পারবো না এখন, যদিও আমার শুরু ছাত্র রাজনীতি দিয়ে। ওরা ওদের মতো করতেছে, আমরা তো না করি নাই। একবারও বলি নাই যে এটা ইল্লিগ্যাল, এটা করা যাবে না, বরং আমরা চুপ থেকেছি। অনেক কিছু মৌনতা সম্মতির লক্ষণ। আপনি এটা কেন পজিটিভ রেখে আপনি নেগেটিভে যাবেন কেন? আমরা সম্মতি দিয়েছি তাদেরকে যে তোমরা বাবারা করো, তারা তো একজনও নামাইতে পারে নাই। আপনি যদি ফেসবুক দেখে যদি আপনি উপদেষ্টা করেন, সেই ফেসবুকে আপনি 2 মাস আগে যান। আপনি ফেসবুক দেখে যদি আপনি, আমি শেষ করি, লাইন শেষ করি প্লিজ। ফেসবুক দেখে যদি আপনি উপদেষ্টা করেন, আপনি দেখেন যে আজকে যার বাড়ি ভাঙতেছেন, ইট খুইলা খুইলা ফালাইতেছেন, সেই তার অভিনয় করতে গিয়ে আপনি তার অভিনয় করলেন, তখন এটা অভিনেতা হয়ে গেল। তখন তার সঙ্গে কত সংযোজন বিযোজন করলেন, সেটা কিছু হইল না। আপনি মা সাইজে গেলেন, আপনার নিজে কতগুলো আপনার ছবি আটকায় রাখছে, দেখেন আপনি বিপক্ষে গেছেন, তারপরে তো আপনি ই করলেন না। আপনি এখানে উপদেষ্টা হলেন, আপনার মনে করেন যে আপনি মামলার 5 নম্বর আসামি, আপনার ভাই এমপি 4 নম্বর আসামি, তাহলে আপনি তাদের উপদেষ্টা বানাইলেন। আপনাকে কেন তাদেরকে উপদেষ্টা বানাইলেন? দাঁড়ান আমি শেষ করি। সেই প্রসঙ্গে শাকিল আহমেদ যেটি বললেন যে আপনারা এটা জোরালো প্রতিবাদ জানালেন না কেন? জোরালো প্রতিবাদ কি, যে কথাটা ছাত্ররা এখন যা পারে, ওরা হচ্ছে অগ্নিকুণ্ড, ওরা যা পারে আমরা অনেকখানে তা পারি না। কিন্তু তারা তো বলছে তারা সাধারণ নাগরিক, ওদের সাথে মিললেই বলবে এটা আমরাই চালাচ্ছি। ওরা করছে, আমরা তো ওদের বাধা দেই নাই, আমরা একটা কথা বলি না। বরং যতগুলো, আমি শেষ করি, যতগুলো টকশোতে গেছি এই উপদেষ্টাদের ব্যাপারে আমি ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। কই একটা উপদেষ্টা একটা লুম সরাইতে পারে নাই। রাষ্ট্রপতি পদত্যাগের প্রশ্নে আলোচনা আছে যে মনিয়াপা, রাষ্ট্রপতির পদত্যাগের প্রশ্নে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেখানে আপনাদের সমর্থন ছিল না। আমাদের সমর্থন কিভাবে থাকবে আপনি বলেন? ওই জায়গাতে আপনারা আবার সাংবিধানিক সংকট খুঁজে পান। সাংবিধানিক অবশ্যই 3 দিনের মধ্যে যা খুশি তাই করতেন, কিচ্ছু হতো না।
3 দিনের মধ্যে যদি করতেন। এখন আপনি রাষ্ট্রপতির কাছে শপথ নিছেন, আপনি বুঝেন, আপনি তো বুঝাও নিছেন না বুঝাও নিছেন, আবারও আসলাম ওই কথায়। পরবর্তী উপদেষ্টারা যে শপথ নিল ওটা শহীদ মিনারে শপথ নিত, এই ছেলেদের মাধ্যমে নিত, যে ছেলের বাবা সন্তান মারা গেছে তার বাবা মায়ের কাছে শপথ নিত। আমরা মনে করতাম হ্যাঁ এটা বিপ্লবী, মনে করাই দিতে পারতেন। আমরা মনে করাই দিব কেন? ওরা তো অনেক বুঝে, ওরা সব কিছু বুঝে, শরৎচন্দ্রের শ্রীকান্তের মতো ওরা এত কিছু বুঝে যে আমরা ওর কাছে কিছুই না। এখন ওরা যদি আমাদের মানতো তাহলে না আমরা বলতে পারতাম। আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই শাকিল আহমেদ। আমার প্রশ্ন হচ্ছে যে আমরাই যদি সব করতে পারতাম, রাষ্ট্রপতি ইস্যুতে আপনারা কেন আমাদের সঙ্গে থাকলেন না? আমরা বলেছিলাম যে সংবিধানকে বাতিল করতে হবে, নতুন সংবিধান চাই, কেন আপনারা আমাদের সঙ্গে থাকলেন না? আমরা বলেছিলাম যে আমরা জুলাই প্রোক্লামেশন জারি করি, তার মধ্য দিয়ে বিপ্লবী সরকার গঠন হোক, কেন আপনারা না করলেন? আমি সবগুলো 3টা কেনর উত্তর দিচ্ছি। এক, বিপ্লবী সরকার হয় না কারণ আপনি রাষ্ট্রপতির কাছে শপথ বাক্য নিয়েছেন। আমরা প্রোক্লামেশন জারি করে এটা ভেঙে দেই। সেদিন সবগুলো উপদেষ্টা শপথ নিয়েছে, নাম্বার 1। আচ্ছা, এটা বুঝলাম, ঘোষণাপত্র হলো না কেন? আমি বলি ঘোষণাপত্র বলি, নাম্বার 3 ঘোষণাপত্রের কথা সে বলেছে। ঘোষণাপত্রে আপনার মুজিববাদের নামে কোনো আপনার প্রোক্লেমেশন নাই। ওই সংবিধানটা হচ্ছে 72-এর সংবিধান, সবাই মিলে ওইটা ঠিক করেছে, সবাই মিলে, কিছুটা ভারতের কিছুটা ইংল্যান্ডের, একটা নতুন দেশ হলে তাই তো করে, যখন যে দেশের অনুসরণীয় সেগুলাই না। কিন্তু আমি এটাকে শুধুমাত্র ইন্ডিয়া বলে আমি ফেলে দিব, আমি সাদাকে সাদা কেন বলবো না? আমি কেন সাদাকে কালো বলতে যাব? গেল আপনি ওইটাকে মুজিববাদ বলে আপনি চরমভাবে বিতর্কিত করে দিলেন, যাতে মনে করলেন আমাকে বোধহয় সঙ্গে নেওয়া যাবে। জিয়াবাদের কথা পরে বলেছে, সংবিধানের সময় বলে নাই। এখন আপনি সংবিধানটা তো মুজিববাদের না, মুজিব তো তখন দেশেই ছিল না, তখন তো সে অন্যখানে হালুয়া রুটি খাচ্ছিল, সে তো এইসব জানে না, সে যুদ্ধও করে নাই, কিছুই করে না, তার নামের উপর যুদ্ধ হয়েছে। এটা যদি আবার কেউ বলে আমি ওইখানে প্রতিবাদ করব, এটা সত্যি যে তার নামের উপর অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান যুদ্ধ হয়েছে। তো কিন্তু এই সংবিধানের সঙ্গে শেখ মুজিবের কোনো যোগসাদৃশ্য নাই। একটা সংবিধান দরকার, নতুন দেশ দরকার, সে জানে সে রাষ্ট্রপ্রধান হবে, তার ওইটাতেই খুশি, সংবিধান নিয়ে তার মাথা ব্যথা ছিল না। এখন সংবিধান মনে করেন ছাত্ররা একটা সুন্দর পদ্মা ফুলের মতো একটা সংবিধান দিল, আমি পরে রাষ্ট্রপ্রধান হইলাম, আমি ওই সংবিধান পদ্ম ফুলের আমি গবরের মধ্যে নিয়ে যেতে পারি, এটা হলো আমার ব্যাপার। কারণ যুগে যুগে তাই করেছে। এখানে ওই জায়গায় সংশোধনী চেঞ্জ না করে আপনি পুরাটা কেন ফেলে দিবেন? আমার তো এত টাকা নাই, আমি তো এত করতে পারি না। আমরা কিন্তু বারবার বলছিলাম যে সংবিধান কিন্তু এই সরকার করবে না, আমরা বলেছিলাম ঘোষণাপত্র দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্র চলবে, নতুন যে সরকার আসবে তারা সংবিধান নতুন করে তৈরি করবে না। তোমরা বলেছিলে সম্পূর্ণ সংবিধানই নতুন করে করতে হবে, এটা বাতিল হয়ে যাবে, সংবিধান আমরা রাখবো না। আমরা বলেছি সংবিধান চলবে না, আমরা এখনো বলছি। আমি এই দাড়ি কমা দিয়ে এই কথাটা বললাম, এই কথাটা না বললে তাহলে তো আমাদের কোনো অসুবিধা ছিল না। আমরা সবাই মিলেই তখন আমরা সবাই মিলে রাষ্ট্রপতি কেউ চেঞ্জ করতাম যদি 3 দিনের মধ্যে হতো। রাষ্ট্রপতির পরবর্তী শপথ তো রাষ্ট্রপতির কাছে তারা নিতে গেল, তো রাষ্ট্রপতি সবকিছুতে ভালো, হঠাৎ করে মন্দ হয়ে গেল, এটা তো হতে পারে না। আপা ছোট করে শুনতে চাই, এই বর্তমান রাষ্ট্রপতি থাকলে বিএনপির কোনো সুবিধা আছে কিনা? রাজনীতিতে আলোচনা আছে। বিএনপির কোনোই সুবিধা নাই। বিএনপির যে সুবিধাটা আছে সেটা হলো বিএনপি অনেকবার রাষ্ট্র পরিচালনা করেছে, বিএনপি একদম সংবিধানকে চরমভাবে ইগনোর করতে পারে না। এই এটাই মূল কারণ যে সংবিধান এখনো কিছু মাত্র বেঁচে আছে। আপনাকে আরেকটা লাইন বলি, আপনার স্পিকার কখনো পদত্যাগ করতে পারে না, কিন্তু স্পিকার যখন নিজেই চলে গেছে তখন কি অবস্থা? একটা কিছু নিয়ে তো থাকতে হচ্ছে, রাষ্ট্রপতি তো নিজেই চলে যায় নাই, সো আপনি তাকে জোর করে কিভাবে করাবেন? মনে অসংখ্য ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান। ত্যাগ পদত্যাগ সবকিছু মিলিয়ে গণঅভ্যুত্থানের পরবর্তী আমরা যা চাই, বাংলাদেশকে যেভাবে দেখতে চাই, সেই ক্যানভাসটা অনেক বড় বলেই কি আসলে এই মতপার্থক্যের জায়গাগুলো দিন দিন খুব জোরালো হচ্ছে কিনা? ধন্যবাদ। আমি আজকে সরকারের যিনি আছেন ফয়েজ ভাই, তাকে একটু সাপোর্ট করি। আপনার সরকারের লোক তো না? আমি সরকারের লোক না, এটা একেবারেই ভুল কথা। সেমি সরকার পাচার করা টাকা নিয়ে আসা অসম্ভব বলে ফেলাই মনে হয় ভালো। সত্যিকার অর্থেই আপনি যতই চেষ্টা করুন, খুবই দীর্ঘমেয়াদী প্রসেস এবং এটার লিগ্যাল প্রবলেম এত বেশি। আমি ছোট একটা উদাহরণ দিই, আপনি কোনো একটা জায়গায় প্রথম যখন টাকা পাবেন, ধরুন আপনার টাকা, দীর্ঘ সময় লাগবে এটা আপনার টাকা হিসাবে প্রমাণ করা, কারণ অনেক ক্ষেত্রে শেল কোম্পানি খুলে দেখবেন, ভুয়া কোম্পানি খুলে টাকা নিয়ে যায়। আচ্ছা, প্রমাণ করলাম, এরপর প্রমাণ করতে হবে এই টাকাটা আপনি বাংলাদেশ থেকে চুরি করে নিয়েছেন। এই টাকাটা বহু জায়গায় ঘুরে 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 যায়, প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে 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 করতে হবে, বহু ঘাট, খুব লেয়ারিং বলে এটা। ডক্টর ইউনূসের কারিজমা কাজ করবে না, পৃথিবী কিন্তু আইনের শাসন দিয়ে চলে। আমি একটা ছোট উদাহরণ দিই, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। কুর্দিদের একটা সন্ত্রাসী সংগঠন আছে, ওরা বলে সন্ত্রাসী, পিকেকে, তার অনেক নেতা সুইডেনে পালিয়ে আছে, সুইডেনদেরকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে।
তো এরদোগান প্রায়ই খেপে যায়। ওই যে সুইডেন যখন নেটোতে আসতে যাচ্ছে এরদোগান কিন্তু ভেটো দিচ্ছিল, ও বলছিল পিকেকে সবগুলোকে ধরে পাঠাইতে হবে। তো তখন সুইডেনের প্রেসিডেন্ট বলছে এই আমার দেশে না একটা বিচার ব্যবস্থা আছে এবং আমি প্রেসিডেন্ট, আমার কোনো ক্ষমতা নাই, ওটা বিচার ব্যবস্থাই ঠিক করবে কি করবে। সো এরদোগানের দেশে উনি চাইলেই সব করতে পারেন, কিন্তু যে দেশে আইনের শাসন আছে সেখানে আসলে এটা হয় না। সো ইটস এ ভেরি টাফ ওয়ান। এবং ডক্টর ইউনূস স্যার একটা তার মানে এটা প্রত্যাশাই থেকে যাবে। এটা না, এটা আমরা যদি লম্বা সময় এই সরকার এবং পরের সরকার সবাই যদি সিরিয়াসলি পার্সু করতে থাকে, বেশ কয়েক বছর পর সাম পার্সেন্টেজ আমরা যদি 10-15% টাকাও আনতে পারি, বিরাট সাকসেস। আচ্ছা, শাকিল যেটা বলছিলেন এটা একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে বিচার এবং মামলার প্রসঙ্গ। বিচারের আমাদের আসলে দুই বিচার হচ্ছে, আমরা এই জিনিসটা হয়তো মিস করছি। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ হয়েছে। খুন করলেই কিন্তু মানবতা বিরোধী অপরাধ হয় না, আমাদের এটা বুঝতে পারতে হবে। সো যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন তাদের ওখানে হবে, সবাইকে আপনি ওই আইসিটিতে ঢোকাতে পারেন না। সো লোয়ার কোর্টে ফৌজদারি মামলা, এলাকার একজনকে ধরে নিয়ে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে, খুন করে ফেলেছে, ওটা কিন্তু একটা ফৌজদারি মামলা, ওটা লোয়ার কোর্টেই হতে হবে। তবে আমি আপনার সাথে একমত যে ওইখানে যে দীর্ঘসূত্রিতা আছে সেটা তো আসলে সরকার কি করবে আমরা জানি না, সেটা হতে হবে, সেটা কোনো সন্দেহ না। একটা জিনিস যোগ করি, ট্রাইব্যুনালে আমি জানি না চিফ প্রসিকিউটর যেভাবে বলেছেন এটা কিন্তু আমার কাছে ভালো কথা মনে হয় নাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং। কোনটি? এই যে 16 ডিসেম্বরের মধ্যে বিচার শেষ করবেন। আমি একটা উদাহরণ দিই, যেটাকে আপনি জুডিশিয়াল কিলিং বলছেন, সেই জুডিশিয়াল কিলিং এর ক্ষেত্রেও এই যে এর আগে যখন হয়েছে, কাদের মোল্লার প্রাথমিকভাবে তাকে অ্যাকিউজ করে তদন্ত করা, চার্জশিট দেয়া, বিচারে 2.5 বছর সময় লেগেছে। এবং এই কোর্টটার প্রতি মনোযোগ আরো বেশি, আপনি সারা পৃথিবী এবং আমাদের বলেছি যে আমরা এই স্ট্যান্ডার্ডটা মেনটেইন করতে চাই। অনেক স্টেপস আছে, কোর্ট চ্যালেঞ্জ হবে, দেখবেন এই কোর্টের এখতিয়ার চ্যালেঞ্জ হবে, সব কিছু করে তারপর বিচার করবেন। 1 বছরের মধ্যে যদি করেন আমি প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করি। সেখানে আমি নাগরিক কমিটির একটা সমস্যা দেখছি, তারা শুধু এটা বলছেন না যে বিচার শেষ হওয়ার আগে নির্বাচন হতে পারবে না, তারা বলছেন বিচার শেষ হওয়ার আগে নির্বাচনের কথা যারা বলবেন তারা জাতীয় শত্রু, এরকম একটা মন্তব্য একজন নেতা করেছেন। সো এগুলো আমার কাছে খুবই নন স্পেসিফিক ভেগ কথা মনে হয়। এমনকি ডক্টর ইউনূসের 1.5 বছরের মধ্যেও একটা বিচার হবে না। তারা যে জায়গা থেকে বলছে না, তারা যে জায়গা থেকে বলছে সেটা হলো যে পরবর্তী সরকার আসলে বিচার হবে কিনা, সেই জায়গাতে তারা কনসার্ন। খুব সহজ কথা, আমি আসলে ঠিক জানি না, মানে আমি একদম আসলে আমরা এইভাবে সোজাসুজি কথা বলি, ধরলাম নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলো, টর্চার শুধু ওনারা হয়েছে, বিএনপির মতো সিস্টেম্যাটিক টর্চার সত্যিকার অর্থে পরবর্তীতে এসে কেউ হয় নাই। ন্যূনতম টর্চার হচ্ছে আপনার নামে 100 মামলা আছে, আপনি জেল খাটার পর এখন সপ্তাহে 5 দিন 7 দিন কোর্টে যান। আমি এমন মানুষকে চিনি, সে আমার সাথে কাঁদতে কাঁদতে বলেছে যে আমি একটা চাকরি করতে পারি না, আমি একটা ব্যবসা করতে পারি না, কারণ আমাকে 4 দিন 5 দিন করে কোর্টে যেতে হয়। এটা হলো লিস্ট টর্চার, খুন জখম করে যে কোনো কিছু হয়েছে। সো ওনারা বিচার করবেন, এটা মনে না করার কোনো কারণ নেই। আর নাম্বার 2 হচ্ছে, আমি মনে করি বাংলাদেশের বিচার বিভাগ এর মধ্যেই গঠিত হবে, আরও স্ট্রাকচার্ড হবে এবং আমরা একটা স্বাধীন বিচার বিভাগ পাবো। এখন কিন্তু এই আলাপ হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের একটা আলাদা সেক্রেটারিয়েট হবে, বিচার বিভাগের পূর্ণাঙ্গ সেপারেশন হবে এবং আমাদের প্রধান বিচারপতি এখন যিনি আছেন তিনি সেটা সুন্দরভাবে দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি। অত্যন্ত কেপেবল এবং সৎ একজন মানুষ, আর এই বিচার করবে না এটা আমার মনে হয় না উচিত আছে। আর যদি সেটা হতে হয় তাহলে 4 বছর সরকার থাকবে, এটা ওনারা বলে দিলে হয়, বা 5 বছর হবে, 5 বছরে বিচার করে 5 বছর পর নির্বাচন হবে। মানে এই প্রসঙ্গে আরেকটি আলোচনা, এই সূত্র ধরে, সেটা হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে নতুন দলের যে ঘোষণার প্রসঙ্গ, আজকে আমরা অনেকগুলো আলোচনা তাদের পক্ষ থেকে শুনলাম। দল ঘোষণা করার পরে বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো সক্রিয় আছে তাদের সাথে কি নির্বাচন বা সংস্কার প্রশ্নে আরো মুখোমুখি অবস্থানটা কি স্পষ্ট হবে? প্রথম কথা হচ্ছে ডিবেট হবে, এটা কিন্তু মানতে হবে এক এক দলে। যেমন আমি আসলে ওনাদের কথাটা বলতে পারি, কিন্তু যেটা হয় রাজনীতিতে নামলে আপনি স্পষ্ট স্বচ্ছ থাকেন না। আমরা ইয়াংদের কাছে মনে করি ওনারা স্পষ্টভাবে বললে ভালো হতো। আসলে ঘটনা কি, নির্বাচন এটা যদি করি, এখন একটা দল, আমি আবারও নাম ধরেই বলি, বিএনপি 5 আগস্টের পরের দিন যদি নির্বাচন হতো, বিএনপি প্রতি সিটে 10 জন জেতার মতো ক্যান্ডিডেট দিতে পারে প্রতি সিটে। ওরা সিটে কাকে দেবে না সেই ফাইট করতে হয়। এখন কি অবস্থা? আর এখন আরো বাড়ছে সংখ্যাটা। আর কারো আছে, আমি নাগরিক কমিটি তাদের যে দল তৈরি হতে যাচ্ছে শাকিলদের, সেই ক্ষেত্রে আমি ট্রু যে ওনারা নতুন দল তৈরি করবেন, ওনারা যদি একটু বেশি সময় পান, ওনাদের একটু গুছিয়ে উঠতে সহজ হবে, তো ওনারা বেশি সময় চাইছেন। এখন বেশি সময় তার সরাসরি বলে ফেলা যাচ্ছে না, সেটার জন্য নানা রকম বাহানা। আমি আবারও বলছি রাজনীতিতে এগুলো হবে, ওনার বেশি সময় দরকার। তো এটা তো কৌশল, এখন সেই কৌশলের পিছনে আবার
কৌশলী আছে কিনা? আমি এই জায়গাটায় ভয় পাই। আমি আশা করব সবাই তার কৌশল করে ওই যে বসবেন যখন সবাই একসাথে, সেখানে বসে কাজটা যাতে শেষ হয়। এবং প্রধান উপদেষ্টা যদি মনিয়াপা যে প্রশ্নটি রাখলেন জাহিদ ভাই, সেটি হচ্ছে যে পিছনে কোনো পৃষ্ঠপোষক থাকলে সে তো সহজে ধরা দিবে না, সে তো পিছনেই খেলবে। হ্যাঁ, খেলছে, এখনো খেলছে। যেমন আমি একটা খেলা মনে করি, প্রথম দিন থেকে আমি এটা ফাইট করি, আজকে সুযোগ নাই, আমি ডে ওয়ান থেকে একটা ফাইট আরেকজন ইন্টেলেকচুয়াল খুবই পরিচিত, আমি নাম বলছি না, আচ্ছা, ওনার সাথে এই ফাইটটা করছিলাম যে বিপ্লবী সরকার আর বিপ্লব। আই ক্যান চ্যালেঞ্জ এনি ওয়ান, ইটস নট এ রেভলিউশন, এটা বিপ্লব না। যেটা বিপ্লব না সেটাকে বিপ্লব নাম দিয়ে বিপ্লবী সরকার করবেন, এটা একটা স্টুপিডিটি। আই ক্যান ডিবেট উইথ এনিবডি। আমি এটা নিয়ে অনেকবার কথা বলেছি, অনেকবার লিখেছি। একটা গণ অভ্যুত্থান স্পন্টেনিয়াস, যেটা শুরু হয়েছিল একটা কোটা মুভমেন্ট, যারা শেখ হাসিনার অধীনে সরকারি কর্মকর্তা হতে চেয়েছিল, আমি যদি একদম ক্রুডলি বলে থাকি, সেটা একটা পর্যায়ে টার্ন করেছে এবং আমাদের দীর্ঘদিনের ক্ষোভ জমা ছিল, আমরা এসে সরকার পতন করিয়েছি। যেটা খানিকটা তিউনিসিয়ার বোয়াজিজি যে গায়ে আগুন দিয়েছিল, প্রথম এটা যারা রাস্তার হকার আছে তাদের মুভমেন্ট হলো, পরে বেন আলীর বিরুদ্ধে বিক্ষুব্ধ সবাই রাস্তায় নেমে গেল, ঠিক সেই মডেলের একটা মুভমেন্ট। এটা আমি কয়েক বছর থেকে এই গল্প বলেছি যে বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটবে, কোন একটা বাহানা হবে, তারপর মানুষ নেমে যাবে। একটা বিপ্লব অনেক টাফ জিনিস। ঝড়ে ভগ পড়লো, ফকিরের কেরামতি এসে বললো এটা বিপ্লব হয়ে গেছে, আসলে আমরা বিপ্লবী সরকার করি, এটা আমাদের ডিজাস্টার তৈরি করতো। এখনো ওই চেষ্টা আছে, এটা দেখে আমি মনে করি যে পেছনে কোনো কুশীলব কাজ করছে, সেটা ভয়ের ব্যাপার। এবং আমরা এটা প্রটেক্ট করার জন্য আমি অন্তত আমার জায়গা থেকে চেষ্টা করব। আমার তো আর রাজনৈতিক কোনো ইয়ে নেই, আমি আমার অন্তত আলোচনা বা আমার থিওরিটিক্যাল জায়গা থেকে আমি কথা। আপনি সতর্ক এবং সচেষ্ট আছেন অবশ্যই। ডক্টর জাহিদুর রহমান, অসংখ্য ধন্যবাদ। সোহরাব হোসেন ভাই, আসতে চাই আসলে এই গণঅভ্যুত্থানের পরে নির্বাচন সংস্কারের প্রসঙ্গ, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা, ঐক্যমতের যে প্রসঙ্গ, দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রসঙ্গ আমরা শুনছি, কিন্তু নাগরিকরা বিভিন্ন সময় জানতে চান, আপনি একজন প্রথিতযশা সাংবাদিক, নিশ্চয়ই আপনার কাছে এই খবরগুলো আরও বেশি আসে, যে এই আয়োজনে জনগণের যে অধিকার কিংবা জনগণ যে প্রত্যাশা রেখে গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, এই বিগত 6 মাসে তার কতটুকু পূরণ হয়েছে? একটা জিনিস করে দেই, একটা বাক্য, গণঅভ্যুত্থানের কাছ থেকে আমাদের অনেক কিছু পাওনা ছিল আসলে, কিন্তু এটাকে বিপ্লব করে বিপ্লবী সরকার করো, এই করো, ওই করো বলে উদ্ভট সব স্বপ্ন এনে, উদ্ভট সব কর্মসূচি এনে গণঅভ্যুত্থান থেকে আমরা যা পেতে পারতাম সেই সম্ভাবনা আমরা নষ্ট অলরেডি করে ফেলেছি। অসংখ্য ধন্যবাদ সৌরভ ভাই। মানে আজকের এই গোলটেবিল বৈঠককে যদি 15 তারিখ পরবর্তী রাজনৈতিক দলের সরকার আহত, মানে সরকার যেটা আহ্বান করবে, রাজনৈতিক দলের যে সংলাপ হবে তার মিনি মহড়া হিসাবে যদি দেখি, তাহলে আমি একটু উদ্বিগ্নই যে আমরা একমত হতে পারবো না। নাগরিক কমিটি গণপরিষদের সাথে একমত হতে না পারে, এটাকে আমাদের অতীত চরিত্র। আমি সেটি এক ধরনের সতর্কবার্তা যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস পরশুদিন দিয়েছেন। নাগরিক কমিটির সঙ্গে গণপরিষদ হয়তো একমত হবে না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বিএনপি একমত হবে না, গণতন্ত্র মঞ্চের সাথে 12 দল একমত হবে না। এটি হচ্ছে মানে এখনকার যে চিত্র, যে কিন্তু তারা তখনই একমত হতে পারে শেখ হাসিনার সামনে ছিল যে তাকে সরাতে হবে। এখন যদি সবার প্রতিজ্ঞা হয় এটা বিপ্লব না গণ অভ্যুত্থান না, সেটা বিচার করবেই। এই আন্দোলনে যেটি বললেন যে 12 জন রিক্সা চালক, এবং এককভাবে যদি সংখ্যা হিসাব করেন, মেহনতি মানুষ, গরিব মানুষ সবচেয়ে বেশি মারা গেছে। তাদের কাছে রাষ্ট্র কি, তাদের কাছে নির্বাচন কি? তারা তো এখন তারা যে প্রতিদিন যে আয় করেন, সে আয় দিয়ে তার সংসার চলে না। তাহলে তার গণ অভ্যুত্থানে তার অর্জনটা কি, মানে তার পাওনাটা কি? আমি তো মনে করি সরকারের এখানে বেশি নজর দেওয়া উচিত। তার পাওনা নিয়ে সাধারণ মানুষের পাওনা নিয়ে কি না, পাওনা মানে তার যে দাবি বা প্রত্যাশা, সেটা নিয়ে কেউ কি ভাবছে? সেটা নিয়ে কেউ কি ভাবছে? না, ভাবছে না একেবারে, এটা বলা যাবে না। অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় যে মাত্রায় ভাবা উচিত সেই মাত্রায় ভাবেনি। এখন যে প্রশ্নটি আসছে, অংশীজন সবাইকে এই প্রত্যয় রাখতে হবে যে আমরা একমত হব। দ্বিমত করার জন্য একমত নয়, আমরা ঐকমত্যে পৌঁছার জন্য একমত হব। যেমন ধরেন কেউ বললো যে 1 বছর পর নির্বাচন হবে, কেউ বললো 3 মাসের মধ্যে হবে। এর মধ্যে নিশ্চয়ই তর্ক বিতর্কের মধ্যে দিয়ে একটা সময় আসতে হবে। আর অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন তার কোনো সময়সীমা নেই। রাজনৈতিক দলগুলো যে সময় চাইবে, যে সময়ে নির্বাচন চাইবে সেটাই করতে।
এই ক্ষেত্রে আমি মনে করি যেটি হোসেন জিল্লুর রহমান একটা কথা বলেছেন, যে সরকারের নাগরিক সমাজ যে কোনো এই স্বৈরাচার বিরোধী আন্দোলন বলুন, তার আগে সামরিক সরকার বিরোধী আন্দোলন বলুন, বিএনপির সময়ে নাগরিক সমাজে একটা ভূমিকা থাকে, কিন্তু নাগরিক সমাজের প্রতিনিধিরা যারা ভূমিকা রাখতেন তারা সরকারের অংশীদার হয়ে গেছেন। সুতরাং ওই ভূমিকাটা কিন্তু এখন বেশ ঘাটতি আছে। না, তারা সরকারের অংশীজন বা অংশীদার হলে তো আরো ভালো কাজ হবে। কাজ হওয়া না, ভবিষ্যতে পৌঁছতে আচ্ছা। তাদের তো প্রশাসনিক কাজ করার কথা না, ক্রানিগিরি করার কথা না, যে সচিব ফাইল পাঠালেন সেটি উপদেষ্টার সই লাগবে সেটি না। না, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে তো দায়িত্ব নেওয়াটাকে না না, এভাবে দায়িত্ব নেয়া না, কিন্তু তাহলে ওই আরেকটি গ্রুপ উঠে আসার দরকার ছিল। ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে। হ্যাঁ, তাদের শূন্যতাটা পূরণ করার জন্য একটা মানে আরো কিছু মানুষ উঠে আসার দরকার। এই সরকারের যেটা হয়েছে এখন রাজনৈতিক দলগুলোর উপর চাপের দিক থেকে বিএনপি একটা কথা বলে, জামাত এর উল্টো বলে, না মাঝে মাঝে একও বলে, আবার খুব এক বলে খুব কম ক্ষেত্রে। অন্তর্বর্তী সরকার কিন্তু একটা কি বলে, তার মানে কি আপনি বলছেন রেড জোনে আছে, যে সমস্ত ক্ষেত্রগুলোতে তারা একই কথা বলে সেটাকে ভুলে বলে? অন্তর্বর্তী সরকার কিন্তু রেড জোনে আছে। না, সেটা কি ভুলে বলে? ভুলে বলে যে সমস্ত প্রসঙ্গে বিএনপি এবং জামাত একই কথা বলে সেটাকে ভুলে বলে? খুব কম ক্ষেত্রে। আচ্ছা, না ভুলে বলে কিনা? আপনি এখন দেখবেন যে জামাত তো মনে করে যে বিএনপি, জামাত নেতাদের কথাবার্তায় তো মনে হয় যে বিএনপি আর আওয়ামী লীগ এক। এখন বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এবং ছাত্র নেতাদের পক্ষ থেকেও কেউ কেউ এটা বলার চেষ্টা করছেন। আমি ওই বিতর্কে যাচ্ছি না। কথা হচ্ছে যে অংশীজনদের এই ব্যাপারে একমত হতে হবে যে আমরা একটা নির্বাচন চাই। অন্তর্বর্তী সরকার নির্বাচনটা করবে, নির্বাচনটি ব্যবস্থাপনা করবে, তাদের অন্য কোনো দায়িত্ব না। কিন্তু সেটা নির্বাচন তো সৌরভ ভাই, সেক্ষেত্রে যে নির্বাচন নিয়ে তো সরকার বা কেউই তো মানে সেটি তো বলছে যে কখন নির্বাচন হবে সেটি সরকারের পক্ষ থেকে তো একটা মানে বছরের একটা প্রসঙ্গ তারা তো উল্লেখ করছে। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যে সংস্কার প্রশ্নে যে সরকার রাজনৈতিক দলগুলোকে সন্তুষ্ট করতে পারছে না, এর ফলাফলটা কি হবে? পারছে কিনা এটা তো আমি বলছি যে সংলাপ হলে, এবং সেটি যেটা ফারুক হাসান বললেন যে সংলাপটা এই কি বলে, সংলাপের জন্য সংলাপ না হয়, এটি যদি অর্থবহ সংলাপ হয়, অর্থাৎ সময় নিয়ে করা, সেক্ষেত্রে সবটাই যে ডাকলে তো আর হয় না। 2-3 মিনিটের জন্য নিয়ে গেছে, ওরা ভালো বলতো 2-3 মিনিট, 5 মিনিট, 15-30 মিনিট হলেও এটি সংলাপ হয় না। সংলাপ হতে হবে অর্থবহ, কি বলে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা অংশ নিয়েছে তারা কিন্তু লিখিত বক্তব্য দিয়েছে, লিখিত প্রস্তাবও দিয়েছে। রাজনৈতিক দলগুলো যারা সংলাপে অংশ নিয়েছে ইতিমধ্যে সরকারের সাথে, তারা কিন্তু লিখিত প্রস্তাবও দিয়েছে। আরেকটি হচ্ছে সরকারের জন্য ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পাচ্ছি, ইমপ্লিমেন্টেশন দেখতে পাচ্ছি না। সৌরভ ভাই, জনগণের দৈনন্দিন সমস্যার সমাধান, এই যে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে বা আরো কেউ কেউ চাচ্ছে, মানুষের মধ্যে একটা কি বলে, মানুষের মধ্যে একটা আগ্রহটা নির্বাচনের ব্যাপারে একটা তাগিদটা জোরদার হয়েছে। সেক্ষেত্রে সরকারের অনেক ক্ষেত্রে কিন্তু তার যে, আমি ফারুক হাসানের মতো এভাবে বলবো না যে ফিটনেস, মানে এত কঠিন কথা বলবো না, তবে সরকারের তো ঘাটতি আছে, এটি স্বীকার করতে হবে, এবং এটি প্রধান উপদেষ্টা স্বীকারও করেছেন। তবে আবার রাজনৈতিক দলগুলো সহায়তা না করলে, ছাত্র নেতৃত্ব সহায়তা না করলে কিন্তু এটি অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব না। যেমন ধরুন, এই সরকারে 3 জন ছাত্র উপদেষ্টা আছে, যদি নতুন দল হয় এবং তারা যদি উপদেষ্টা পদ থেকে নতুন দলের নেতৃত্বে আসেন, সেটি তো শোভনীয় হবে না। এখন তাহলে সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবেন, তাদের যে কোনো একটি বেছে নিতে হবে, না হলে না, যে উপদেষ্টা পদ ছেড়ে তারা যদি দলে আসেন তাতে অসুবিধা না, তাতে অসুবিধা নেই, কিন্তু তারা কিন্তু এখনো ঘোষণা দেননি। না, ঘোষণা দিয়েছেন সেটা তো তারা, আমরা বলছি না, তারাও বলেন, অলরেডি বলেছে কিন্তু আমাদের নেতৃত্বে আসলে পদ ছেড়ে দিবেন, নেতৃত্বে আসলে পদ ছেড়ে দিব। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে কি, এখানেও কিন্তু একটি বিতর্ক আসবে। এর আগে আমরা দেখতাম কি, নির্বাচন আসলে তফসিলের আগে, তফসিল ঘোষণার পরে পদত্যাগ। এখন প্রশ্নটা আসবে যে তারা তো এই প্রশাসনের সুবিধাটা ধরেন আরো 6 মাস ব্যবহার করলেন, সুবিধাটা আরো পেলেন, তারপর তারা যখন নির্বাচনী তফসিল ঘোষণা হবে তখন পদত্যাগ করলেন, আর সেটি নিয়ে কিন্তু বিতর্ক হবে। আর সেক্ষেত্রে আমি মনে করি যে নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়া উচিত, আর সরকারের পক্ষ থেকেও ব্যাখ্যা দেওয়া উচিত নির্বাচন প্রক্রিয়ার সাথে আমাদের সরকারের। তার মানে সবাই এখনো যার যার জায়গায় খুব কৌশলী ভূমিকা রাখছেন, একটু কৌশলী, একটু সন্ত্রস্ত, ইতস্তত, এবং
ভূমিকার ক্ষেত্রেও বেশ দুর্বলতা আছে। জি কয়েকটি বিষয় আসলে একটু সংক্ষেপে যদি আমি বলি, প্রথম যে বিষয়টি আসলে ঐক্যমত্যের আমাদের ঘাটতি রয়েছে, আমাদের জাহিদ ভাই খুব চমৎকারভাবে বলেছেন। আসলে এই যে ঐক্যমত্যের ঘাটতি, আসলে এই ঐক্যমত্যের ঘাটতির পিছনে দায়টা আসলে কার? জি বলুন। এটাও পরিষ্কার হওয়া দরকার। ঘাটতি এটা দূরীকরণে আসলে আমাদের করণীয়টা কি, সে বিষয়ে আসলে আমাদের একটা পরিষ্কার আলোচনা হওয়া দরকার ছিল। যাই হোক, আমি মনে করি বিপ্লব পরবর্তী সময়ে যদি রাজনৈতিকভাবে আমরা দেখি, বিএনপি এবং জামাত ইসলাম নাম্বার 1 এবং নাম্বার 2 রাজনৈতিক দল এবং বৃহৎ দুটো রাজনৈতিক শক্তি হিসাবে এই রাজনৈতিক ঐক্যমত্য গঠন এবং ধরে রাখার পিছনে আমি মনে করি তাদের একটা অনবদ্য ভূমিকা রাখা দরকার ছিল। সেই জায়গায় বিএনপি বাংলাদেশের নাম্বার 1 পলিটিক্যাল পার্টি হিসাবে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা বিপ্লবের প্রত্যেকটা পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে পারে নাই। কিন্তু বিএনপি যদি বলে তারা ঐক্য রাখার কে ঐক্য রাখবে সরকারের পক্ষ থেকে। আমি পলিটিক্যাল পার্টি, এই যে পলিটিক্যাল পার্টি হিসেবে বলছি, যেহেতু দীর্ঘদিন ধরে আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, আমরা আপনার ওই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করেছি, আমরা প্রায় 70+ রাজনৈতিক দল বিগত ফ্যাসিস্ট সরকারের যে একতরফা নির্বাচন, সেই নির্বাচন বর্জন করেছি। সেই জায়গা থেকে আমরা যদি বলি বিপ্লব পরবর্তী সময়ে হ্যাঁ ছাত্ররা এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে, এই আন্দোলনের সম্মুখ সারি থেকে তারা এই আন্দোলনকে লিডিং পজিশনে থেকে একটা চূড়ান্ত লেভেলে নিয়ে গেছে, বাট তারা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি না। কিন্তু আপনার দলের গণ অধিকার পরিষদে 2 জন নেতাকে এলাকায় কাজ করার জন্য চিঠি পর্যন্ত দিয়েছে, আর কিভাবে আপনাদেরকে সন্তুষ্ট? এই বিষয়ে আমরা বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই চিঠিটি আসলে কিভাবে আপনারা দিলেন। হ্যাঁ, সেই সদুত্তর তারা পরিষ্কারভাবে আমাদের কাছে দিতে পারে নাই। কিন্তু চিঠি পাওয়ার পর আপনারা তো আমাদের রাজনৈতিক সমাবেশও করে ফেললেন। আমরা আমাদের জায়গা থেকে যেটি পরিষ্কারভাবে মিডিয়াতেও জানিয়েছি এবং আমরা স্টেটমেন্টও দিয়েছি যে বিএনপির এই চিঠির সাথে আমাদের গণ অধিকার পরিষদের রাজনৈতিক কিংবা সাংগঠনিকভাবে কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। বিএনপি আমাদের বলেছিল আমরা এলাকায় ঢুকতে পারি না বা পারছি না, আমরা বিএনপির সহযোগিতা চেয়েছি, তারই পরিপ্রেক্ষিতে বিএনপি চিঠি ইস্যু করেছে। কিন্তু এটা অ্যাবসলিউটলি রং। আমরা আমাদের দলের জায়গা থেকে বিএনপির কাছে এ ধরনের কোনো চিঠি চেয়ে এই ধরনের কোনো আবেদন কিংবা এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন আমরা করি নাই। সেই জায়গা থেকে তারা মানে সব প্রণোদিত হয়ে এই ধরনের চিঠি হয়তো দিয়েছে তাদের রাজনৈতিক জায়গা থেকে। মানে কি বিএনপি গণ অধিকার পরিষদকে বিপদে ফেললো? বিএনপি গণ অধিকার পরিষদ আমরা পরিষ্কারভাবে বলছি, গণ অধিকার পরিষদকে অতীতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তারাও বারবার চেষ্টা করেছে, তারাও বিপদে ফেলতে পারেন নাই। এবং আমরা এটাও চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ক্ষমতার বিপদে ফেললো কিনা, ক্ষমতার বিপদে ফেললো কিনা আমরা এটাও বলতে পারি এখন যারা আছি তারা এবং ভবিষ্যতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, যদি আমরাও আসি কিংবা অন্য কেউ রাজনৈতিক দল হিসেবে সরকার গঠন করে, তারাও গণ অধিকার পরিষদকে রাজনৈতিকভাবে কোনো ধরনের চ্যালেঞ্জের মুখে কিংবা এই ধরনের কোনো মানে ট্রিট করলে রাজনৈতিকভাবে ট্রিট করতে হবে। অফকোর্স অন্য কোনো প্রক্রিয়ার কোনো সুযোগ নাই। কারণ এটা মনে রাখবেন গণ অধিকার পরিষদ গতানুগতিক কোনো রাজনৈতিক দল নয়। অসংখ্য ধন্যবাদ ফারুক হাসান। জাস্ট 30 ফারুক ভাই, জি, আজকে যদি গণ অধিকার পরিষদকে আপনি কোনো গতানুগতিক রাজনৈতিক দলের কাতারে ফেলে দেন, এটা অ্যাবসলিউটলি রং। এই প্রসঙ্গে বিএনপি ভুল করছে, তাহলে বিএনপি ভুল করছে। লড়াই সংগ্রামের মাধ্যমে উঠে আসা একটা রাজনৈতিক দল। অসংখ্য ধন্যবাদ নীলুফার চৌধুরী মনিয়াপা। নীলুফার চৌধুরী মনিয়াপা আসতে চাই যে আপনারা কি বিএনপি কি গণ অধিকার পরিষদকে কি ক্ষমতার লোভ দেখিয়ে বিপদে ফেলতে চাচ্ছেন? আমি তারপর কথার জবাব দেওয়ার আগে ওইটা বলতে চাই, ছোটবেলা পড়েছিলাম না কত বড় আমি কহে নকল হীরাটি। তো এটা আমি বেশি বলতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হলো যে বিএনপি অনেক বড় সংগঠন, যেটা জাহিদ সাহেব বলেছেন যে 10টা করে প্রার্থী দিলেও আরও পাওয়া যাবে। তো সেই জায়গায় যখন অন্য দল, আমি বলবো না যে ওদের দলই বলেছে, যে কোনো একটা দল, ছোট দলদের মধ্যে যারা বিএনপি সবসময় বলছে যে আমরা জাতীয় সরকার গঠন করব, হোক যত ছোট, আমাদের সাথে যারা কাজ করবে আমরা জাতীয় সরকার গঠন করব, সেই হিসাবে কেউ বলেছে। এবং বিএনপির যেহেতু সমস্ত জেলাগুলোতে প্রচুর কর্মী নেতা, তাদেরকে বলেছে যে তাদেরকে ওই যারা যাবে, যাদের বাড়ি ওখানে, তাদেরকে সহযোগিতা করা। আগে সিগন্যালটা দিলেন সহযোগিতা, এই সহযোগিতা মানে যে নমিনেশন কনফার্ম এটাও কিন্তু না। এটাও আপনার তারা যদি ধরে তাহলে এখানে আরেকটা ভুল হবে। তারা এলাকায় কেউ বা কেউ, তার দল নাও যেতে পারে, বলতে পারে অন্য কোনো দল হয়তো বলেছে যে আমরা এলাকায় যেতে চাই, আমাদের তো আপনাদের মতো এত লোকজন নাই, লোকবল নাই, আমাদের সহযোগিতা। তখন বিএনপি ওই চিঠিগুলো লিখেছে, কারণ এখনো তো নমিনেশনই ঠিক নাই, নির্বাচনের ডেট পরে নাই, সেটার কিভাবে দিয়ে দিবে। বিএনপি বলেছে ওদেরকে সহযোগিতা করে, ওদের মিছিল মিটিং করার জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য, ওদের সঙ্গে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ। শাকিল আহমেদ, শেষ করব, শেষ মন্তব্য কি বলবেন? শেষ মুহূর্তে আমার জাস্ট দুটি বিষয় বলবো যে এই সরকার এখন
দুটি বিষয় স্পষ্ট করে গুরুত্ব দিলে সবচেয়ে ভালো হবে। প্রথমত হচ্ছে বাজার নিয়ন্ত্রণ অনেকটাই হয়েছে, তবে সিন্ডিকেট ভাঙার বিষয় স্পেশালি কাজ করবে, তাহলে আমাদের খেটে খাওয়া মানুষগুলো সরকারের পক্ষে থাকবে। দুই হচ্ছে আমরা বলছি যে বিচার এবং যে গ্রেফতার আওয়ামী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যারা পায়তারা করছে তাদেরকে গ্রেফতারে সরকার হচ্ছে সচেষ্ট হবে। ফয়জ আহমেদ, আমি 3টা বিষয় বলবো এবং আপনার যে অল্প সময় তার মধ্যেই বলে দিই। 6 মাস সময় পরে রাজনৈতিক দলগুলির যেই বাহাস দেখছেন সেটা নিয়ে আপনি এক ধরনের আতঙ্কিত মনে হচ্ছে। আতঙ্কের কিছু নেই। 6 মাস আগে শেখ হাসিনাকে ফেলে দেওয়ার জন্য সবাই এক ছিল। 6 মাস পরে এই প্রত্যেকগুলি রাজনৈতিক দলের নিজস্ব বয়ান, নিজস্ব এজেন্ডা, নিজস্ব ভোট ব্যাংক, নিজস্ব ক্যান্ডিডেট ঠিক করার নিজস্ব রাজনীতি আছে, সেটা একরকম। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের সবগুলি ক্রিয়াশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল এখনো ঐক্যমতের মধ্যে আছে। 2 নাম্বার, আমার একটা বিষয় বলতেই হবে, এটা আপার বক্তব্যের আমি ব্যক্তিগতভাবে খুবই ভক্ত, শুনতে ভালো লাগে। তো আপা বক্তব্য সমালোচনা করবেন না, বক্তব্য দিতে গিয়ে একবার বলেছেন যে এই সরকারের কোনো অবস্থা দেখে ফ্যাসিস্টের সঙ্গে মিল পাই। আমি আপাকে অনুরোধ করব যে এতটা নির্দয় হবে না। আপনার অনুরোধে বক্তব্য কি চেঞ্জ হবে? আমি তো বলেছি সব না, কিছু কিছু 100-র মধ্যে তো কাউকে তুলনা করার সময় হাসিনার সঙ্গে তুলনা করবেন কি? শেষ মন্তব্য কি বলবেন, কি যোগ করবেন একদম 2-1 লাইনে? শেষ মন্তব্যের একটি কথা হয়, সবার ভালো হোক, সবার ভালো হোক। ডাক্তার জাহিদুর রহমান, অনেক জায়গায় বলেছি, আবারও বলি, আমরা সবাই তার জায়গা থেকে প্রত্যাশা যেন কমিয়ে আনি, কম প্রত্যাশা নিয়ে বসি, একমত হই এবং গণতান্ত্রিক ট্রান্সফরমেশনটা যাতে হয়। আর একটা কথা যোগ করি, আমি একটু আগে অনলাইনে দেখছিলাম, শুধু 32 নম্বর না, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়ি ভাঙচুর, আগুন, অরাজকতা শুরু হয়েছে। এটা বাড়াবাড়ি হচ্ছে, আমাদের এতটা করা অসম্ভব। সরকার কি করতে পারে এই প্রসঙ্গে? সরকারকে আইনি ব্যবস্থা নিতে হবে। যে কোনো জায়গায় যখন হচ্ছে, অনেক কিছু করতে পারে, সরকার করছে না। গতকাল বা পরশু থানায় হামলা করে এসছে, যারা করে এসছে তাদের ভিডিও পাওয়া যায়। উত্তরার ঘটনাটি তাদেরকে কি ধরেছে? এর আগেও থানায় হামলা হয়েছিল, একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, 80টা মাজার ভাঙা হয়েছে। একটা জায়গায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কাউকে ধরা হয়েছে? ধরা হয়নি। আমরা ওই ভাঙার খবরটা দেখি আর ধরার খবরটা দেখি না, সেজন্য আমি সরি। হয়েছে এই ভাঙাটা সরকার কোনো পর্যায়ে কোনো অবস্থাতেই এটা টলারেট করে না। এই বিষয়ে সরকার খুব কঠোর অবস্থানে। আমি এই প্রসঙ্গে ফয়েজ ভাই একটা ছোট্ট সাজেশন দেই, বিশেষ করে যে হিন্দুদের উপর হামলার ক্ষেত্রে আপনারা পরে একটা স্ট্যাটিস্টিক্স কিন্তু দিয়েছিলেন প্রেস টিম থেকে। আমার মনে মাজারের একদম অফিশিয়াল একটা স্টেটমেন্ট চেষ্টা করব, তবে কিছু আমরা দিয়েছি। রিকোয়েস্ট করতে চাই ফয়েজ সাহেবরা যেন বারবার আসে প্রত্যেকটা টক শোতে এবং একটা ধারা বিবরণী নিয়ে আসে যে পজিটিভ আমরা এই করেছি এবং এই করেছি। আমরাও মুখস্থ করতে চাই, আমরা মুখস্থ করতে চাই। ফারুক ভাই কিছু বোধহয় বলবেন 1 লাইনে। আমি আসলে 1 লাইনে কি বলবো, আমি একটু সময় দরকার ছিল, যাই হোক, আর সেদিকে যেতে চাচ্ছি না। আমি শুধু এতটুকুই বলতে চাই, আসলে সংস্কার এবং নির্বাচন দুটোই আমাদের এই মুহূর্তে প্রয়োজন। কিন্তু আসলে সেই কাঙ্ক্ষিত সংস্কার এই সরকার যেভাবে যে গতিতে আগাচ্ছে, এই গতিতে আসলে আমার মনে হচ্ছে না যে তারা সেই জনগণের কাঙ্ক্ষিত সংস্কার করতে পারবে। সেই জায়গা থেকে আমরা চাই না যে একজন গ্লোবাল ব্যক্তিত্ব, বাংলাদেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ব্যর্থ হোক। তাকে আমরা ব্যর্থতার সেই যে গ্লানি, সেই গ্লানির দিকে নিয়ে যেতে চাই না। তার কারণেই আমরা বলছি যে বারবার তিনি যাতে নির্বাচন দিয়ে তার সেই গ্লোবাল ইমেজ অক্ষুণ্ণ রেখে। ফারুক হাসান, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করার আগে আজকের আলোচনায় সম্মানিত আলোচক হিসেবে যারা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং একই সাথে বরাবর আমরা যেটি বলে থাকি, যে যেখান থেকে বসে আজকের এই আলোচনা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।